রেকর্ডিং চালু করেছি, শুনতে পাচ্ছিস আমাকে ভালো? হ্যাঁ আচ্ছা, ল্যাপটপ চার্জারে কানেক্টেড আছে? হ্যাঁ আচ্ছা, মোবাইলে চার্জ ভালো আছে? হুম নিয়েছিস, নোটবুক খুলেছিস, ভিডিও ক্লিয়ার আছে? না তাহলে তোর এন্ডে প্রবলেম আছে, চেক কর। ক্লিয়ার আছে? হ্যাঁ আচ্ছা, না আসলে আমি বলবো না তোকে চেকলিস্ট হিসেবে বানিয়ে রেখেছি। আচ্ছা, তো আজকে আমরা হ্যাঁ চ্যাপ্টার ভালো কথা থেকে শুরু করছি। তো চ্যাপ্টার 2 এর যে মেমরি পার্টটা আছে সেই মেমরি পার্টটা আমি করাচ্ছি, মেমরি ইন্টারফেসিং এর পার্টটা। আচ্ছা, তো লাস্ট দিনের যেটা আমরা পড়েছিলাম সেটাই জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি দুটো লাইনে, আর তারপরে বাকিটা আমরা শুরু করছি আস্তে আস্তে। ওকে, তো 8085 মাইক্রো প্রসেসরের 16খানা অ্যাড্রেস লাইন আছে। তার মানে ও কতগুলো মেমরি অ্যাড্রেসেস আইডেন্টিফাই করতে পারে? 2 to the power 16 2 টু দি পাওয়ার 16। আর হেক্স রেঞ্জটা কি অ্যাড্রেসেস গুলোর? 4টে 0 থেকে 4টে এফ 4টে 0 থেকে 4টে এফ। এবার নেক্সট কোয়েশ্চেন, লেটস সে देयर আর 256 রেজিস্টার্স। এবার এই 256 রেজিস্টার্স কে তোকে ইউনিকলি সিলেক্ট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। তাহলে পরে হাউ মেনি অ্যাড্রেস লাইনস উড ইট রিকোয়ার টু সিলেক্ট 256 রেজিস্টার্স? আমি এটাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করছি। লেটস সে ইউ হ্যাভ 8 রেজিস্টার্স। তো 8 রেজিস্টার্স কে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য হাউ মেনি বিটস উড ইউ রিকোয়ার? 8 বিটস 8 রেজিস্টার্স এর জন্য 8 বিটস? কেন? 3 বিটস? 3 বিটস হ্যাঁ 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 3 বিটস না? ভেবে দেখ, হ্যাঁ 3 বিটস এর জন্য তো 000 থেকে 111 আসে, 8টা কম্বিনেশন আছে। সে 8টা কম্বিনেশন দিয়ে আমি 8টা রেজিস্টারকে আইডেন্টিফাই করতে পারবো। হুম তাহলে 8 এর থেকে 3 আমরা কিভাবে আসি? 8 কে আমরা কি পাওয়ারের ফর্মে কি লিখতে পারি? 2 to the power 3 2 টু দি পাওয়ার 3। তো আমি যদি 8 এর লগ বেস 2 নিই তাহলে পরেই আমি 3 পাচ্ছি। তো দ্যাট ইজ মাই অ্যান্সার। হুম তো ঠিক সেইভাবে আমাকে 256 রেজিস্টার্সকে আইডেন্টিফাই করতে গেলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স? তুই যেটা আমাকে বললি সেটা ভুল নয়, বাট আমি মিনিমাম এখানে বলেছি, মিনিমাম নাম্বার অফ অ্যাড্রেস লাইন্স 256 রেজিস্টার্সের জন্য বল। 2 to the power 8 হচ্ছে 256 তার তাহলে মানে কি লগ বেস 2 256? হুম 256 কিভাবে আসে 2 এর কত পাওয়ারে? 2 to the power 8 2 টু দি পাওয়ার 8। তাহলে লগ বেস 2 টু দি পাওয়ার 8, দিস গিভস আস 8 বিটস। বাস লিখে নেই এগুলো, তারপরে নেক্সট স্লাইডে যাচ্ছি। এগুলো তোদেরকে করিয়েছিল? মনে নেই এইটা করাইনি এগুলো যে লিখেছি সেটা আমি দেখেছি আগে তোকে মনে হয় হয়ে গেলে বলি। বলতে করেছি ক্লাসটা মনে নেই আচ্ছা, সরাবো। হয়ে গেছে, হয়ে গেছে। তো এবার জেনারেলি তোর এই 256 রেজিস্টার্ড মেমরি চিপকে লেখা হয় হচ্ছে 256 × 8 মেমরি চিপ। তো এরকম কেন লেখা হয়? এখানে যে তোর 8টা আছে, এখানে 8টা ডিনোট করে হাউ মেনি বিটস। 256 মেমোরি চিপ মানে কি 256 রেজিস্টার মেমরি চিপ মানে ইন আ মেমরি চিপ, ধরে নে একটা মেমরি চিপকে তুই একটা স্কোয়ার বক্সের মতন ভাব। সেই মেমরি চিপটা মধ্যে তুই 256 বাইট স্টোর করতে পারিস। এবার 256 বাইট কেন? 256 বাইট এই কারণে, কারণ 256 মেমরি রেজিস্টারকে জেনারেলি লেখা হয় হচ্ছে 256 × 8। মানে তুই যে রেজিস্টার গুলো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, তো সেরকমই একটা মেমরি চিপ যার মধ্যে অনেকগুলো রেজিস্টার ব্যাংক আছে। একটা রেজিস্টার, দুটো, তিনটে, এরকম অনেকগুলো আছে। তো এবার 256 রেজিস্টার থাকবে হ্যাঁ, তো এখানে 256 খানা রেজিস্টার্স থাকবে, অ্যান্ড এভরি রেজিস্টার্স উইল বি এবল টু অ্যাকোমোডেট 8 বিটস। তো সেই কারণে এটাকে আমরা লিখি হচ্ছে 256 × 8। ঠিক আছে? প্রত্যেকটা রেজিস্টার 8টা তো বিট স্টোর করতে পারে।
8 বিটস। 8 বিটস মানে কি 1 বাইট স্টোর করতে পারে, তাহলে এই টোটাল ক্যাপাসিটি কত এই পার্টিকুলার মেমরি চিপের? 256 বাইট। 256 বাইট। ঠিক আছে, আচ্ছা এবার তোকে যদি বলা হয় টু কনস্ট্রাক্ট আ 1K মেমরি চিপ ইউজিং 256x8 মেমরি চিপ, তাহলে আমার কতগুলো মেমরি চিপ লাগবে? 1024 কে 256 এ ডিভাইড করবো। না, হ্যাঁ 1024 কে 256 দিয়ে ডিভাইড করবো, বাট তুই এটা কিন্তু ভুলে যাস না। মানে বেসিক্যালি আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, 256x8 কতগুলো বিট আমার প্রথম, সরি আগে ছোটটা লিখতে বড়টা লিখতে হয়, তো কতগুলো বিট আমি করতে চাই, দ্যাটস 1024x8। কেন x8? কারণ আমি এখানে কি বলেছিলাম, জেনারেলি প্রত্যেকটা রেজিস্টার 8টা বিট স্টোর করে, তো হেন্স আমাদেরকে 1024x8 লিখতে হবে। দিস ডিভাইডেড বাই 256x8 উইল গিভ আস 4। ঠিক আছে, এখানে যেহেতু লাস্টে 8 আছে, 8টা কেটে যাচ্ছে বলে 4 আসছে, তাহলে ভাববি 8টা দেওয়ার দরকার কি, বাট এটা দরকার পড়বে। পরের যে সামস গুলো আছে সেই সামস গুলো যখন করাবো সেখানে তুই দেখবি সেখানে দরকার পড়বে। ব্যাপারটা ইকুয়েশনটাকে বুঝেছিস? ইকুয়েশনটা বুঝেছিস কি বুঝিস? আমি কোশ্চেনটা তো করতে দে। তোর কথাটা আর তোর ভিডিওটা সিঙ্কে নেই, বলছি না আমি, বুঝতে অসুবিধা হচ্ছে আমার। বল। 1K মেমরি চিপ মানে বুঝতে পারছি না। 1K মেমরি চিপ মানে ওয়ান কি, লাস্ট ক্লাসে আমরা কত পেলাম 1024। হুম। ওইটা বুঝতে পেরেছি, ওইটা কেন বুঝতে পারবো না? আমার প্রশ্নটা হচ্ছে 1024 খানা রেজিস্টার ইন টোটাল থাকবে, তাই তো? হুম। ভালো কথা। আর আমার কাছে অ্যাভেলেবেল আছে 256x8 মেমরি চিপ, তো কতগুলো মেমরি চিপ লাগবে, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। লিখে নে তাড়াতাড়ি। তো এখানে আমাদের ইকুয়েশনটা এরকম হয় যে প্রথম যে বড় মেমরি চিপটা আছে ওটার মধ্যে কতগুলো বিটস আছে ডিভাইডেড বাই ছোট মেমরি চিপের মধ্যে কতগুলো বিটস আছে, তো দ্যাট গিভস আস 4। ঠিক আছে, করেছি আচ্ছা। তো তাহলে ঠিক করেছি সেম ভাবেই করেছি। তুই আমাকে বল যে আমাকে যদি 8x8 মেমরি চিপ আমাকে যদি দেওয়া থাকে, তাহলে পরে আমার কতগুলো 8x8 মেমরি চিপ লাগবে টু কনস্ট্রাক্ট 32x8 মেমরি চিপ? 32 cross 8 by 8 cross 8 equals to 4. হুম। এবার এখানে যে কোয়ান্টিটিটা আমরা পেলাম, এই কোয়ান্টিটিটা 4, এটাকে বলা হয় হচ্ছে 4টে পেজেস। মানে তোর এই 32x8 যে মেমরি চিপটা আছে, এই 32x8 মেমরি চিপ মানে আমরা কি ভাবতে চাইছি, আমরা এটা ভাবতে চাইছি যে there will be 32 memory registers that will be stacked vertically। ঠিক আছে, বাট আমাদেরকে কি দেওয়া হয়েছে, আমাদেরকে 8x8 মেমরি চিপই দেওয়া হয়েছে। তো আমরা 8x8 মেমরি গুলোকে কি করলাম, অনেকগুলো পেজেসে ডিভাইড করলাম। ঠিক আছে, তো এই পার্টিকুলার এক্সাম্পলটা অনেকটা অ্যানালজি দিয়ে করতে পারি ইউজিং আ ডকুমেন্ট দ্যাট হ্যাজ 4 pages অ্যান্ড ইচ পেজ কন্টেইনস 8 লাইনস। ঠিক আছে, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এটা কি অনেকটা এরকম যে চারটে বা যতটা লাগে, এই কেসে চারটে হুম। চারটে 8x8 মেমরি চিপ নিয়ে আমি কানেক্ট করলাম, তাহলে আমি 32x8 মেমরি চিপ পাবো। ওইটাই ওটাই তো আমার করার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। তারপর মেমরি চিপকে আবার পেজও বলছে? মেমরি চিপকে পেজ বলছে মানে কি, মানে আমার এই 32 রেজিস্টার মেমরি চিপটা বানাতে গেলে কতগুলো মেমরি ব্যাংক লাগছে, 4টে মেমরি ব্যাংক লাগছে না? আব- তো ওই 4টে মেমরি ব্যাংকে আমরা ঠিক পেজ আছে। বলছি, অ্যান্ড এভরি পেজ হ্যাজ 8 রেজিস্টার্স। ঠিক আছে, তো এবার তুই আমাকে একটা কথা বল, এখানে যেটা আমি বললাম দিস ইজ অ্যানালগাস টু দ্য এক্সাম্পল অফ ডকুমেন্ট কন্টেইনিং 4 pages অ্যান্ড ইচ পেজ কন্টেইনিং হ্যাঁ। 8 lines। তাহলে পরে তুই আমাকে বল হোয়াট ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফর আ রিডার টু ন্যাভিগেট টু দিস পার্টিকুলার লাইন, লাইন 4 on page 3। তোকে রিডারকে কি কি ইনফরমেশন দিতে হবে? শুধু পেজ নাম্বার। যে কোন, শুধু পেজ নাম্বারের সাথে কোন লাইনে যাবে ওটাই তো? হ্যাঁ, মানে পেজ নাম্বার প্লাস লাইন নাম্বার, এই দুটো ইনফরমেশন তোকে রিডারকে হ্যাঁ। দিতে হবে সো দ্যাট দ্য রিডার ক্যান ন্যাভিগেট টু দিস পার্টিকুলার লাইন অন পেজ 3।
তাহলে আমাকে দিতে হবে হচ্ছে সবার প্রথমে পেজ নাম্বার, and then I need to give the line number as well. তো এরপর তুই আমাকে বল, there are 4 pages, right? তাহলে পরে এই 4টে পেজকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য how many bits are required? 2. 2 bits. আর এই প্রত্যেকটা পেজের মধ্যে 8টা করে লাইন আছে, তো এই 8টা লাইনকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিট দরকার? 3. 3টে বিট দরকার। তাহলে পরে ইন টোটাল আমার কতগুলো বিট লাগছে? 8. 3টে বিট ফর লাইন, 2টো বিট ফর পেজ, ইন টোটাল কতগুলো লাগছে? 5. 5 বিটস লাগছে। এবার আমরা এই মেমরি চিপদেরকে কিভাবে কানেক্ট করব সেটা আমরা একটু দেখে নিই। এটা লিখে নে খাতার মধ্যে। প্রথম পেজ আছে। লেখ লেখ, This নিজের থেকে information বলবি তো is আমাকে, required. নিজের থেকে লেখ, What is লিখবি তো, লেখ লেখ লেখ। কটার সময় ঘুমোতে গেছিস তুই আজকে? হুম? হয়েছে লেখা? কটার সময় ঘুমোতে গেছিস? হয়েছে লেখা। তো এবার এই 5টা অ্যাড্রেস লাইনের নাম আমি কি কি দেবো যদি আমার লোয়ার অ্যাড্রেস লাইনটা A0 হয়? A4. তারপরে A3. A2, A2. A1 A. আর সবার লাস্টে A0। These are my 5 অ্যাড্রেস লাইনস। এবার এই 5টা অ্যাড্রেস লাইনের মধ্যে কিছু অ্যাড্রেস লাইন ইউজ হবে ফর আইডেন্টিফাইং দ্য পেজেস অর দি মেমরি ব্যাংকস, আর কিছু অ্যাড্রেস লাইন ইউজ হবে টু আইডেন্টিফাই দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্টার্স ইন দিস পেজেস। তো এবার আমার যে, এবার তুই আমাকে ভেবে বল যে কোন অ্যাড্রেস লাইনগুলো ইউজ করা হবে টু আইডেন্টিফাই দ্য লাইনস অর আইডেন্টিফাই ইচ রেজিস্টার্স ইন দিস। লাস্টের 3টে। লাস্টের 3টে মানে লোয়ার A2 থেকে A0। এবার এটা তুই কিভাবে বুঝবি? এটা বোঝা খুবই সিম্পল। এটা তুই যদি একটা তোর ট্রুথ টেবিল নিয়ে নিস, তো এবার একটু ভেবে আমাকে বল, এটা একটু বড় ট্রুথ টেবিলই হবে। তুই চাইলে এটা খাতায় লিখতে পারিস বা না লিখলেও ট্রুথ হবে, টেবিল আঁকার জায়গা নেই। পরে কোথাও একটা আঁকতে পারিস। আমি ট্রুথ টেবিল লেখা। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে তাহলে বল প্রথম এগুলো কি হবে, ট্রুথ টেবিলটা ফিল আপ করতে আমাকে হেল্প কর। ফার্স্ট এরটা কি হবে? 000 হবে। হুম। রো 0, 32টা চেঞ্জ। 32টা হবে, রাইট? দাঁড়া, আমি বেশি লিখবো না, কমে লিখলেই এটা হয়ে যাবে। 9, 10, 11 এটুকুই লিখছি। এত কিছু বল কি হবে তারপরে। এই লাইনটা পুরোই 0 করিয়ে নি। ওইভাবে করিস না, অসুবিধা হবে, তুই বল আমাকে প্রত্যেকটা। তো 4টে 0, একটা 1, তারপরে 3টে 0 1 0, বলতে থাক। 3টে 0 1 1, 2টো 0 1 0 0, 2টো 0 1 0 1, 2টো 0 1 1 0, 2টো 0 1 1 1, এরপরে 0 1 4টে 0, 0 3টে 0, 1 3টে 0, এবারে 0 1 0 0 1, 0 1 0 1 0, 0 0 1 0 1 1। আমি এগুলো পাশে লিখছি, কন্টিনিউ করছি।
এখানে কন্টিনিউ করি। এত ঘিঞ্জি করে আর এখানে আমার জায়গা নেই আরো ভালো করে লেখার। 13, 14, 15, 16, 17, 18, আচ্ছা ঠিক আছে, এইটুকু আপাতত রাখি আমি। এরপরে হচ্ছে 0, 1, 1, 0, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 1, 1, 1, 0, না এটা হবে 1, 0, 0, 0, 0। এবার একটা প্যাটার্ন নোটিস করছিস? তোর যে লাস্টের তিনটে বিট আছে, লাস্টের তিনটে বিট সবসময় রিপিট করছে। 0, 0, 0 থেকে 1, 1, 1, 0, 0, 0 থেকে 1, 1, 1। দেখছিস আবার সেই সেম প্যাটার্নটা আবার রিপিট করা শুরু হবে। আর এখানে এই প্রত্যেকটার জন্য এই 8টা তোর রিপিটেশনের জন্য এই প্রথম দুটোটা সবসময় ইকুয়াল থাকে। 0, 0, 0, 1, এরপর আমার 1, 0 শুরু হলো, এরপর একটা জায়গায় যে 1, 1 হবে। তো তার মানে কি, এই প্রথম দুটো বিট বেসিক্যালি আমাদের তোর পেজেস রিপ্রেজেন্ট করছে। তো A4 আর A3 আমার পেজেস ডিটারমাইন করছে, কারণ আমার 4টে পেজেস আছে 0, 2, 3। আর তারপরে আমার এই যে জিনিসটা আছে A2 থেকে A0, এইটা আমার ডিটারমাইন করছে হচ্ছে দ্য নাম্বার অফ রেজিস্টার্স। কেন? কারণ আমার নাম্বার অফ রেজিস্টার কি কি আছে, ফ্রম 0 to 7, মানে 8টা রেজিস্টার রয়েছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? আচ্ছা, লিখতে চাইলে লিখতে পারিস, অথবা আমি আগেরটাতে যেতে পারি। লিখবি? আমার 8টা রেজিস্টার রয়েছে নাকি 8টা বিট রয়েছে এক একটা 8টা রেজিস্টার? registers. That was an 8x8 memory chip. রেজিস্টার কি তো তুই 4টে রেজিস্টার আছে না? না, 8টা রেজিস্টার আছে। আমি একটু আগেই তোকে বললাম যে তোর যখনই আমি 256 রেজিস্টার্স এর কথা বলি, তখন 256 রেজিস্টার্স মানে কি, 256 ক্রস 8, মানে প্রত্যেকটা রেজিস্টার 8টা বিট হোল্ড করতে পারে। এইখানে আমি তোকে বলেছিলাম এই পার্টিকুলার এক্সাম্পলে কি হাউ মেনি 8x8 মেমরি চিপস উইল বি রিকোয়ার্ড টু ক্রিয়েট আ 32x8 মেমরি চিপ। This is the number of registers. মেমরি চিপ, রেজিস্টার, মেমরি ব্যাংক সবই কি একই জিনিস? হ্যাঁ, না না না, সব এক না। একটা মেমরি চিপের মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে, একটা রেজিস্টারের মধ্যে অনেকগুলো বিট থাকে। মেমরি চিপগুলো অনেকবার আমাদেরকে ইউজ করতে হয় টু ক্রিয়েট আ বিগার মেমরি চিপ। তো এখানে আমরা 32x8 মেমরি চিপ তৈরি করছি, মানে 32 খানা রেজিস্টার্স। রেজিস্টার্স আছে আর তার মধ্যে 8টা বিটস আছে, আর পুরো জিনিসটাকে মিলে একটা মেমরি চিপ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর আমাদেরকে আচ্ছা, বানাতে হবে এই এত বড় একটা মেমরি চিপ ইউজিং স্মলার মেমরি চিপস which are of size 8x8। বুঝতে পেরেছিস কি পারিসনি? পেরেছি। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এটা ওই তোর এই ফর্মুলা মুখস্থ করেই তোকে লিখতে হবে, এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়ে থাকে। বল আমি আমি। মুখস্থ করে লেখার কথা বলছি না, আমার যদি আবার ডাউট হবে আমি জিজ্ঞাসা করব, এখন আমি বুঝতে পেরেছি, ওটাই দুইবার বললাম। আচ্ছা, এটা কি লিখছিস তুই টেবিলটা? দেখছি। লিখে না। আচ্ছা, টেবিলটা বানাতে হবে, একটু দাঁড়া, না বানালে পরে অসুবিধা হবে। না, ঠিক আছে, বানা, সে অসুবিধা নেই, সে ওয়েট করছে। আচ্ছা, আমি এখন স্ক্রিনশট তুলে রেখেছি, পরে বানিয়ে নেবো, কারণ সময়টা যাবে। ঠিক আছে? এমনি কি এই টুক এতক্ষণ টেবিলটাকে বুঝতে পেরেছিস যে? হ্যাঁ, আমি ওটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে পরে এখানে তাহলে আমরা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, তো এখানে আমার কাছে আছে হচ্ছে তোর 4টে রেজিস্টার। তো এই 4টে রেজিস্টার কি বলছি, হ্যাঁ, সরি, 4টে মেমরি চিপ।
আর এই 4টে মেমরি চিপের মধ্যে যদি 8টা রেজিস্টার আমাকে সিলেক্ট করতে হয়, তাহলে আমাকে কোন কোন অ্যাড্রেস লাইন লাগাতে হবে? A2, A1 আর A0। এটা আইডেন্টিফাই করলাম, হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিই A2, A1, A0। আর এই এই 3টে অ্যাড্রেস লাইন আমরা কিন্তু প্রত্যেকটা মেমরি চিপের মধ্যে লাগাবো। হ্যাঁ A2, A1, A0, A2, A1, A0। এরপর এই প্রত্যেকটা মেমরি এগুলো চিপের হচ্ছে ওদের ইনপুট লাইনস, আর ওদের চিপ সিলেক্ট লাইনসটা হবে তোর ওই A4 আর A3। হ্যাঁ A4 আর A2। এবার আমাদেরকে যদি অনেকগুলোর মধ্যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে হয়, তাহলে পরে আমাদের যে ডিভাইসটা লাগে সেটা হচ্ছে একটা ডিকোডার। এবার ডিকোডার নিয়ে তুই আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলি, তো সেটা আমি এখানে একটু অ্যান্সার করছি। তো আমার মনে আমি, নেই। হ্যাঁ ঠিক আছে আমার মনে আছে। তো ধরে নে তোর কাছে 4টে এলইডি আছে, ঠিক আছে? বাট এই 4টে এলইডি কে হুম, জ্বালানোর জন্য তোর কাছে 4টে ওয়্যার নেই। ইউ অনলি হ্যাভ 2 সুইচেস টু টার্ন অন 4 এলইডিস। তো এই পার্টিকুলার সিচুয়েশনে ইউ উড রিকোয়ার a device like a decoder to select or turn on any one of the LEDs। ঠিক আছে? কারণ দেখ 4টে এলইডি কে জ্বালানোর জন্য আমার 4টে সুইচ লাগবে, বাট আমার কাছে 4টে সুইচ নেই, আমার কাছে 2টো সুইচ আছে। ঠিক আছে? তো এবার আমি একটা ডিকোডার একটা আঁকছি। তো লেটস সে দিস ইজ এ ডিকোডার। আর এখানে আমাকে 4টে এলইডি জ্বালাতে হবে। তো যেহেতু 4টে এলইডি জ্বালাতে হবে, তার মানে এই পার্টিকুলার ডিকোডারে 4টে আউটপুট হবে, একটা, দুটো, আর তিনটে, আর 4টে হলো। আচ্ছা, হুম, তো এবার একটা ডিকোডারের নমেনক্লেচার অনেকটা এরকম টাইপের হয়, n ক্রস 2 to the power n DEC। এখানে the first part denotes the this is the number of inputs। হ্যাঁ inputs and this denotes the number of output। ঠিক আছে? আচ্ছা, হুম, তো এবার আমার আউটপুট কি, আমার দিচ্ছে 4টে আউটপুট দরকার, তাহলে দিস ইজ 4, রাইট? তাহলে 2 to the এটা power হবে টু। n এর ভ্যালু 4, আর n এর ভ্যালু তাহলে 2 হবে লগারিদম বোথ সাইডে নিলে। তাহলে we require a 2 হুম cross 4 decoder to turn on 4 LEDs individually using just 2 input lines। এবার ডিকোডারের ইনপুট লাইন্স কে বলা হয় হচ্ছে সিলেক্ট লাইন্স। ঠিক আছে? হুম তো সিলেক্ট লাইন 1 and সিলেক্ট লাইন 0। আচ্ছা, এবার এখানে আমি লিখে দিচ্ছি এদেরকে কি বলা হয়। এটা হচ্ছে আমার S1, আর এটা হচ্ছে, এটা উপরে লিখি, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S0। আর এর আউটপুট গুলোকে বলা হয় হচ্ছে D0 থেকে D3, বাট তুই এটাকে উল্টো ভাবেও লিখতে পারিস। আর এটা হচ্ছে তোর D3, এটা D2, এটা D1 আর এটা D0। ঠিক আছে? আচ্ছা, হুম হুম এবার এটার ট্রুথ টেবিলটা কিরকম, এটা ট্রুথ টেবিলটাও একবার তোকে এঁকে দেখিয়ে দিই। হুম। ডিকোডার লিখে দেখি সেটা আমি লিখে এটা দিই, কালকে হ্যাঁ। আমি আচ্ছা, এটা কালকে রাত্রে দেখছিলাম। আচ্ছা, S1 S0, তারপর ঠিক লাইন আছে। আর এর 7 কটা D। আউটপুট আছে? 4টে আউটপুট আছে, রাইট? হুম, D3, D2, D2 D1 আর D1 D0। আচ্ছা, D0। এবার যেহেতু এর দুটো ইনপুট লাইন আছে, তাহলে পরে কটা কম্বিনেশন হতে পারে? চারটে। ইনপুট 4টে কম্বিনেশন হতে পারে, 0, 1, 2 আর 3। তো তার মানে কি, আদার এটা 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 বা 1 1 হতে পারে। এবার তুই আমাকে একটা কথা বল, 0 0 ইনপুটের জন্য তুই কোন এলইডিটাকে টার্ন অন করতে চাইবি? D0। ডিসপ্লেটাকে টার্ন অন করতে চাইবি। এটা জেনারেলি একটু উল্টো ভাবে লেখা হয়, সেটা আমি লিখে দিচ্ছি তাহলে। হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক উল্টো আছে। ভাবে লেখা হয়। না ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আচ্ছা, ডি জিরোটা D0টা 1 তাহলে হবে 1 হবে, আর বাকিগুলো বাকিগুলো 0 জিরো হবে। থাকবে। এরপরে হ্যাঁ, 0 1 এর জন্য কোনটা অন করতে চাইবি? তো D1 ডি ওয়ান। D1 1 0 এর জন্য কোনটা অন করতে চাইবি? ডি D2 টু। আর 1 1 এর জন্য D3 অন করতে চাইবি, অ্যান্ড ইন অল আদার কেসেস বাকিগুলো সব অফ থাকবে, রাইট? একদম। আচ্ছা, Yes. তো এবার একটা জিনিস দেখ, যখন কোনো একটা আউটপুট অ্যাক্টিভ হচ্ছে, সেই আউটপুটের ভ্যালু কি হচ্ছে? 0 0 জন্য কোন যে আউটপুটটা, D0 আর ওটার ভ্যালুটা কি? 1 হ্যাঁ, ওটার ভ্যালু 1। 0 1 এর জন্য কোন আউটপুটটা অ্যাক্টিভ? D1, আর ওটার ভ্যালু কি? 1। 1 0 এর জন্য D2 টা অ্যাক্টিভ, ওটার ভ্যালু 1। 1 1 এর জন্য D3 অ্যাক্টিভ, আর ওটার ভ্যালু 1। তার মানে কি,
when this when a particular line is active, then its value is 1, আর 1 কে আমরা কি হিসেবে ডিনোট করি? হাই। So this Oh, is an example of a active high decoder, meaning that when an output line is active, that line is high or connected to positive 5 volt or any positive volt. Clear ব্যাপারটা? এবার ইন কন্ট্রাস্ট, যদি তোকে একটা অ্যাক্টিভ লো ডিকোডার দেখতে হয়, তাহলে পরে কি হবে? যদি কোনো একটা আউটপুট অ্যাক্টিভ হয়, তাহলে পরে ওর zero. ভ্যালুটা হচ্ছে 0। হ্যাঁ, মানে জাস্ট জিনিসটা ফ্লিপ করবে। তো অ্যাক্টিভ লো এর জন্য জিনিসটা শুধু ফ্লিপ করবে। আমি এটাকে রেডে লিখছি। তো 0 0 এর জন্য তুই কি চাইবে? D0 টা অ্যাক্টিভ হবে, বাট অ্যাক্টিভ লো এর জন্য এটা উল্টো হয়, D0 টা Zero ইনঅ্যাক্টিভ। হবে। এটা 0 হবে, এটা 0 হবে, আর এটা 0 হবে, whereas বাকিগুলো সব 1 থাকবে। This is an example of an active low decoder. আচ্ছা। ঠিক আছে, হুম। এটা লিখে দিই আমি। আচ্ছা, এবার অ্যাক্টিভ লো ডিকোডারে মানে দুটো বলছি। ডিকোডার আলাদা করার কি মানে দরকার ছিল? না না, দরকার আছে। কেন দরকার ছিল সেটা এখনই বুঝতে পারবি, দাঁড়া। দিস ইজ অ্যান অ্যাক্টিভ হাই ডিকোডার। আচ্ছা, এবার এটা লজিক ডায়াগ্রামটা কিরকম হবে? একটা জিনিস দেখ, যখন এটা 0 0 হচ্ছে আর আউটপুটটা 1 হচ্ছে, রাইট? তাহলে D0 এর তোর ইকুয়েশনটা কি হবে? S বার S1 বার S0 বার S1 S1 বার ডট S0 S0 বার। এরপর যখন 0 আর 1 হচ্ছে, তখন D1 টা 1 হচ্ছে, তাহলে D1 এর এসওপি বা D1 এর মিন টার্মটা কি হবে? S1 বার S0 ডট বলতে S0। থাক কিভাবে। C2 হবে S1 ডট S0 বার এটা হবে S1 আর S0, S1 ডট রাইট? S0। এবার একটু একটু ভালো করে দেখ, তুই এখানে দেখতে পাচ্ছিস যে এগুলো বেসিক্যালি আমার মিন টার্ম উইথ দি ভেরিয়েবলস S1 and S0। যদি আমি M0 বলি আর আমার ফাংশনের ভেরিয়েবল যদি S1 আর S0 থাকে, A আর B থাকে, তাহলে পরে সেই মিন টার্মটা তুই কিভাবে লিখবি M0 এর জন্য? মনে আছে? A বার ডট B বার। হ্যাঁ, এ বার ডট বি বার। M1 এর জন্য কি লিখবি? M1 এর জন্য তুই লিখবি হচ্ছে এ বার ডট বি 101। M2 এর জন্য কি লিখবি? এ ডট বি বার। A আর ডট M3 B এর বার। জন্য কি লিখবি? এ ডট বি, রাইট? হ্যাঁ, প্রশ্ন, বল। এই লাস্টে M0 M1 M2 M3 এটা কেন লিখলাম? তো এটা হ্যাঁ, কি না না, বলে এটা লেখা না শুরু? না না, না, এটা আমি এটা তো আমি ডিকোডারের সাথে লিখেছি, এটা আমি অন্য একটা কারণে লিখেছি। কারণটা হচ্ছে, তুই একটু দেখতে পাচ্ছিস এই দুটোর মধ্যে তোর সিমিলারিটিটা? মানে দুটোই একই তো, শুধু ইনপুট হ্যাঁ, তো শুধু আলাদা। ভেরিয়েবলটা ডিফারেন্ট। মানে বেসিক্যালি তোর ডিকোডার আর কিছুই না, মিন টার্মস রিপ্রেজেন্ট করে, যতগুলো মিন টার্মস পসিবল উইথ দ্য সিলেক্ট লাইনস। হ্যাঁ, এখন বুঝেছিস? যদি ওদের অপশন থাকে তাহলে ধর, না মানে না, আমার বক্তব্যটা ছিল যে দিদি ম্যাম আই গেস একবার বলেছে, আমার শিওর না তাই তোকে জিজ্ঞাসা করছি, যে তোর ডিকোডারের মধ্যে ম্যাক্সিমাম দেখ, যদি দুটো ইনপুট থাকে তাহলে ম্যাক্সিমাম 4টে আউটপুট লাইন হবে, কিন্তু সবসময় কি 4টে আউটপুট লাইন হবে? দুটো ইনপুট লাগবে সবসময় 4টা আউটপুট লাইন হবে, ডিকোডার ওইভাবেই তৈরি হয়। যদি না করা হয় তাহলে? যদি যদি ইউজ না করিস, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। বাট তোর ডিকোডার আচ্ছা, ডিভাইসের মধ্যে তোর ফর n নাম্বার অফ ইনপুটস দেয়ার উইল বি 2 টু দি পাওয়ার n নাম্বার অফ আউটপুটস। তুই ইউজ নাই করতে পারিস, সেটা তোর তোর ব্যাপার। তুই এই 4টে আউটপুটের মধ্যে শুধু দুটো এলইডি কন্ট্রোল করতে পারিস, সেটা তোর ব্যাপার। বাট ডিকোডারের মধ্যে 4টে আউটপুট থাকবেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার তাহলে তাহলে এদের আমি ইকুয়েশন পেয়ে গেলাম। এবার ইকুয়েশন পেয়ে গেলে পরে আমি এদের করেসপন্ডিং লজিক ডায়াগ্রামটা ড্র করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে করেসপন্ডিং লজিক ডায়াগ্রাম হুম, দাঁড়া আমি এটাকে কিরকম হবে? কপি করি। খুবই সিম্পল। তাহলে এখানে আমাকে যদি একটা লজিক ডায়াগ্রাম ড্র করতে হয় এদের, তাহলে পরে আমরা কি হলো, অ্যাক্টিভ হাইতে আসলাম কেন? এক মিনিট, আমি অ্যাক্টিভ হাইতে অ্যাক্টিভ লিখলাম হাইট, নাকি? হ্যাঁ তুই তো অ্যাক্টিভ হাইটে লিখছিলিস। ও না না, ঠিকই আছে, ঠিকই আছে, সরি। হুম তুই আবার ডুপ্লিকেট করছিস। হুম হুম হুম, দাঁড়া। কারণ আমি এখন এখানে তোর এই এদের লজিক ডায়াগ্রামটা আঁকবো। আচ্ছা, তাহলে বল লজিক ডায়াগ্রামের মধ্যে আমার ইনপুট কি হবে? S1 আর S0 আমার ইনপুট হবে। হ্যাঁ, S1
RS0, আর আমার এখানে এদের কমপ্লিমেন্টেড ভার্সনটাও লাগছে S1 বার। S1 বার S0 বার, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি এদের নিজের একটা লাইন টানি, দাঁড়া। আচ্ছা, এরপরে এটার জন্য আমি কি করব, এখান থেকে আমি একটা নট গেট ড্র করব, নট গেট ড্র করে একটা আবার লাইন টেনে দেবো। এটা একটু সময় লাগবে আমার করতে, আমি জানি, বাট তোর বুঝতে পারবি ভালো। কোনো অসুবিধা নেই। বরাবর। এত কিছু করা যায় কিছু করে জানতাম না। হয়তো কপি পেস্ট করে করে মানে যখনই অন্য কেউ কপি পেস্ট আমাকে করতে দেখে ওটা খোঁচে যায়, ওরা করতে পারে না বলে। আচ্ছা, তো সবার প্রথমে কি এটা অ্যান্ড অপারেশন হচ্ছে না প্রত্যেকটা জায়গায়, তাহলে আমি কিছু অ্যান্ড গেট ড্র করে ফেলি। কপি পেস্ট পেস্ট পেস্ট, লাইনগুলো একটু এক্সটেন্ড করে দিই, আমার কি মজা। সত্যি তাই। আচ্ছা, দেখেন আমি আউটপুট গুলো ড্র করে দিই। হুম। আচ্ছা, এটা মানে এটা করে ঝামেলা হলো। আচ্ছা, এরপরে বল, এই যে ফার্স্ট অ্যান্ড গেটটা আছে, এই ফার্স্ট অ্যান্ড গেটটার আউটপুটটা বেসিক্যালি হবে তো D0। ওকে, আচ্ছা, D0, এটা হবে তো D1, এটা হবে তো D2, আর এটা হবে তো D3। তাহলে বল, D0 পাওয়ার জন্য এই অ্যান্ড গেটের আমি ইনপুট কি কি দেবো? S1 বার আর S0 বার। S1 বার আর S0 বার। S1 বার এখানে কানেক্টেড হলো, S0 বার এখানে, S0 বার এখানে কানেক্টেড হলো। ঠিক আছে, এরপর D1 এর জন্য S1 বার S0। S1 বার আর S0, তারপরে S1 S0 বার। S1 আর S1 আর S0 বার, তারপরে S1 আর S1 S0, S1 আর S0। ঠিক আছে, আচ্ছা, একটা কাজ করবো, এই যে মানে ডায়াগ্রাম গুলো যে বানাচ্ছি, এই ডায়াগ্রাম গুলোর নিচে লিখে তোর কি নাম? আচ্ছা, হ্যাঁ, এটা আর কিছু না, 2x4 ডিকোডারের লজিক ডায়াগ্রাম। হ্যাঁ, ওটাই লিখে দে। আচ্ছা, এবার আমাকে যদি এটাকে একটা এটা আমার একটা অ্যাক্টিভ হাই ডিকোডার, রাইট? হ্যাঁ। এবার একটা অ্যাক্টিভ হাই ডিকোডারকে যদি একটা অ্যাক্টিভ লো ডিকোডার বানাতে হয়, তাহলে পরে কাজটা খুবই সিম্পল। আমাদেরকে শুধু কি করতে হবে, এই যে অ্যান্ড গেট গুলো আছে, এই অ্যান্ড গেট গুলোর সামনে একটা নট গেট বসাতে হবে, তাই না? ভেবে দেখ। হ্যাঁ, হ্যাঁ, 1 থাকলে 0 হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, তো এবার অ্যান্ড গেটের আগে নট গেট বসানো এর মানে কি, কোন লজিক গেটের কথা আমি বলছি? NAND গেট। একদম, এই অ্যান্ড গেট গুলোকে ন্যান্ড গেট বানিয়ে দেওয়া। সিম্পল, তাহলে এটা হয়ে যায় আমাদের অ্যাক্টিভ লো ডিকোডার। ঠিক আছে, কি হলো কেসটা? এক মিনিট, এরপরে অ্যাক্টিভ লো ফার্স্ট পড়ে গেছে। এই তো। তো এটা আমাকে যদি অ্যাক্টিভ লো বানাতে হয়, খুবই সিম্পল, আমি এর সামনে শুধু গোল করে দেবো, গোল 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 গোল। লুকস লাইক সামথিং এলস বাট ইট ইজন্ট। আচ্ছা, ব্যাপারটা বুঝলি তাহলে? আচ্ছা, এবার আমার অ্যাক্টিভ লো কেন দরকার, এটা একটু আমরা দেখে নিই। তো এখানে আমরা যে মেমরি চিপগুলো ইউজ করে থাকি, সেই মেমরি চিপগুলোর কে এনেবল করার জন্য আমাদেরকে চিপ সিলেক্ট লাইনের মধ্যে কিছু একটা ইনপুট দিতে হয়। এবার এই চিপ সিলেক্ট লাইনগুলো তুই যদি একটু ভালো করে দেখিস, তাহলে দেখবি এই চিপ সিলেক্ট লাইনগুলোর মাথায় একটা বার আছে, মিনিং দ্যাট ইট এক্সপেক্টস আ অ্যাক্টিভ লো। এবার এসেতে এটা সিএস হোল বার, চিপ সিলেক্ট বার বলে এটাকে। কেন চিপ সিলেক্ট বার? এটার মানে হচ্ছে দিস চিপ উইল বিকাম অ্যাক্টিভ if chip select line is connected to 0 and it will remain inactive if it's connected to 1. This is an active low signal, CS bar। 0 হলে অ্যাক্টিভ, 1 হলে ডিঅ্যাক্টিভ। তো সেই কারণে আমাদেরকে একটা অ্যাক্টিভ লো ডিকোডার ইউজ করতে হয়।
তাহলে এত কিছু ডিকোডার নিয়ে কথা বললাম, তাহলে তুই আমাকে একটা কথা বল, এখানে আমার কি ডিকোডার লাগবে? চারটের মধ্যে সিলেক্ট করতে হবে। 2x4 ডিকোডার লাগবে, রাইট? আর 2x4 ডিকোডারের আউটপুট গুলো প্রত্যেকটা চিপ সিলেক্ট লাইনের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা দাঁড়া, এটা আমি না পাতি আঁকছি। এক, দুই, তিন, চার। আচ্ছা, তো this will be collected, কি হচ্ছে এগুলো? This will be connected to this chip, this will be connected to here, this will be connected to this chip, and this will be connected to this chip. তো আউটপুট গুলো কি বেসিক্যালি? তো সবার প্রথমে এটা হচ্ছে আমার D0, এটা আমার D1, এটা আমার D2, আর এটা হচ্ছে আমার D3। ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা চিপের নিচে তুই যে লাইনগুলো দেখছিস, সেই লাইনগুলো আর কিছু না, এই লাইনগুলো হচ্ছে তোর ইনপুট আউটপুট লাইনস, IO লাইনস। মানে দে ক্যান আইদার অ্যাকসেপ্ট ডেটা অর দে ক্যান অ্যাকসেপ্ট ডেটা অর দে ক্যান আইদার গিভ ডেটা বলতে পারিস। মানে যদি তুই এটা একটা, এখানে আরো কিছু দুটো পিনস থাকে, সে দুটো পিন আমি এখানে দিইনি, সে দুটো পিন হচ্ছে RD আর WR। তো এখানে একটা থাকে হচ্ছে তোর RD বার, আর থাকে হচ্ছে WR বার। WR বারটা আমি এখানে দেখাচ্ছি, কোনো জায়গা নেই বলে। তো প্রত্যেকটা চিপের মধ্যে এই তিনটে সিগন্যাল পিন থাকে, CS বার, RD বার আর WR বার। তো RD বার স্ট্যান্ডস ফর রাইট সিগন্যাল অ্যান্ড রিড সিগন্যাল, অ্যান্ড WR বার স্ট্যান্ডস ফর রাইট সিগন্যাল। তো যদি RD বারের মধ্যে তুই 0 দিস, তাহলে পরে আইও লাইনস এর মধ্যে ডেটাটা আসবে, ডেটাটাও থাকবে ওখানে, ওই 8টা বিট ডেটা। আর তুই যদি WR সিগন্যালের মধ্যে তুই যদি 0 দিস, তাহলে পরে ওর ডেটা এখান থেকে অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ইনস্টেড অফ ইউজিং আ ডিকোডার, বল। এটা আচ্ছা, এইচ রেজিস্টার্স গুলো ওদের কাছে তো নিজস্ব একটা ইন্টারনাল ডিকোডার লিখে রেখেছি। হ্যাঁ, ওই ইন্টারনাল তো ডিকোডার ওই আর না, ওই ইন্টারনাল ডিকোডারটাই হচ্ছে তোর এই তিনটে অ্যাড্রেস লাইন থেকে 8টা রেজিস্টার সিলেক্ট করে। আচ্ছা, মানে ভিতরে একটা ডিকোডার আছে, যারাও আবার সিলেকশন ক্লাস করে, সেটাই হচ্ছে আবার ইন্টারনাল ডিকোডার। বুঝলি ব্যাপারটা? আমার একটু ডাউট আছে একটা জায়গায়, কিন্তু আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না কোন জায়গায়। ইন্টারনাল ডিকোডার এটার মতনই, এই উপরের ডিকোডারের মতনই। আর হ্যাঁ, এখানে আমি এই জিনিসটা কমপ্লিট করিনি, আরেকটা জিনিস যেটা আমাকে লিখতে হবে এখানে, সেটা হচ্ছে ইনপুট এই লাইন ডিকোডারের, হ্যাঁ, এই ডিকোডারের ইনপুট লাইন হবে হচ্ছে A4 আর A3। হ্যাঁ, এবার বল কি রাউট? নিচে আমার না, নিচে রেজিস্টার গুলোর কি আউটপুট লাইনস কিছু থাকবে না ওদের এই যে আইও লাইন্স ইন্টারনাল লিখেছি আমি, ডিকোডারে? এই যে আইও লাইন্স লিখেছি আমি। না, এক মিনিট, আরেকবার তোর কোশ্চেনটা বল, আমি ঠিক বুঝলাম না। নিচে তোর এই 8টা রেজিস্টারে যে এক একটা যে ডিকোডার আছে, ওদের কোনো আউটপুট লাইনস থাকবে না? হ্যাঁ, ওদের আউটপুট লাইন্স তো ইন্টারনালি 8টা রেজিস্টারের সাথে কানেক্টেড না। তো বেসড অন দ্যাট কোনো একটা আচ্ছা, রেজিস্টার অ্যাক্টিভ হবে, আর অ্যাক্টিভ হওয়ার কারণে এই আইও লাইন্সে আইদার রেজিস্টারের কন্টেন্টটা এই আইও লাইন্সে আসবে, অথবা যদি রাইট সিগন্যাল হয় তাহলে পরে ওই আইও লাইন্স থেকে আউটপুটটা নিয়ে, ইনপুটটা নিয়ে ওই রেজিস্টারটাকে লোড করবে। দুটোর মধ্যে কোনো একটা হবে। তো এই ইন্টারনাল ডিকোডার বেসিক্যালি এই 8টার মধ্যে কোনো একটা পার্টিকুলার রেজিস্টারকে অ্যাক্টিভ করে, যাতে আমি ওর থেকে ডেটা পড়তে পারি বা ওর মধ্যে ডেটা লিখতে পারি, দুটোর মধ্যে কোনো একটা। আচ্ছা, বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা, এবার ইনস্টেড অফ ইউজিং এ ডিকোডার আমি কি করতে পারি? আমি আমার ডিকোডারের লজিক ডায়াগ্রামটা তুই একবার একটু দেখে নে। তো এখানে আমাদের যে লজিক ডায়াগ্রামটা আছে, ইউজিং দি ন্যান্ড গেটস, এখানে এই প্রত্যেকটা ন্যান্ড, ইনস্টেড অফ ইউজিং আ ডিকোডার চিপ, আমি কি করতে পারি, এই প্রত্যেকটা ন্যান্ড গেটকে আলাদা আলাদা করে চিপ সিলেক্ট লাইনে কানেক্ট করতে পারি না? তুই তোর কারেন্ট ডায়াগ্রামটা হ্যাঁ, আমি বেসিক্যালি কি করেছি, D0 আউটপুটটাকে প্রথম চিপ সিলেক্ট লাইনের সাথে কানেক্ট করেছি, হ্যাঁ। ঠিক? আর এই তো এই আউটপুট গুলো আমরা 4টে আলাদা NAND গেট দিয়ে জেনারেট করতে হ্যাঁ, পারি। 4টা আলাদা ন্যান্ড গেট দিয়েও জেনারেট করতে পারি। এবার S1 এর মধ্যে আমি কোন
তোর কি বলবো অ্যাড্রেস লাইনটা ফিড করেছি। দেখ ডায়াগ্রামটা দেখ, A4 A4 ফিট করেছি, আর S0 এর মধ্যে A3 A3 ফিট করেছি। তাহলে D0 বেসিক্যালি আমার কি হচ্ছে, A4 বার ডট A3 বার না এর ইনপুট, হ্যাঁ এটা দিয়েই হ্যাঁ আমাদেরকে নেক্সট জিনিসটা বানাতে হবে। এবার এটা আমি যখন এটা ভেবেছিলাম তখন আমি একটু ডিফারেন্টলি ভেবেছিলাম, তো আমি তোকে ডিফারেন্টলি দেখাচ্ছি। আচ্ছা, তো আমার ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি A ডট বি হোল বার, রাইট? আচ্ছা, হুম, এবার আমি কি চাই, আমি চাই যে এই ইনপুটের জন্য মানে 0 0 হোক কি 0 1 ইনপুট হোক, এই ইনপুটের জন্য আমার আউটপুট অফ দ্য ন্যান্ড গেট শুড বি 0 such that it can enable the NAND gate, রাইট? তাহলে আমাকে বলতো 0 0 এর জন্য আমার NAND গেটের আউটপুটটা কি হবে? 1 1 হবে। 1 হওয়ার জন্য তোর কি মনে হয় আমার চিপটা কি এনেবল হবে? না হবে না। 0 1 এর জন্য কি হবে? 1 1 1 0 এর জন্য কি হবে? 1 1 আর 1 1 এর জন্য কি হবে? 0 0। তার মানে কি আমার আউটপুট গুলোকে সবগুলোকে 0 বানানোর জন্য আমাকে বেসিক্যালি কি করতে হবে, যেই ইনপুট গুলো আমার 0 আছে সেগুলোকে কমপ্লিমেন্ট করলেই আমার আউটপুটটা 0 চলে আসবে না? হ্যাঁ তাহলে আমাকে এবার ডট মানে এবার আর বিবার ইনপুট দিতে হবে হ্যাঁ, তাহলে মানে কাজ বেসিক্যালি হবে। কি প্রথমটার জন্য আমাকে কি কি কমপ্লিমেন্ট করতে হবে? এবার আর বিবার, তাহলে পরেই আমার আউটপুটটা 1 আসবে, সরি আমার তাহলে আউটপুটটা 0 আসবে। হ্যাঁ আচ্ছা, নেক্সট এর জন্য কাকে কমপ্লিমেন্ট করতে হবে? বুঝতে পারছিস না কি? আচ্ছা দাঁড়া, এখানে তো একটা জিনিস নোটিস কর, আমার আমি না আউটপুট তোকে আগে আগের বুঝতে আগের ওটা বুঝেছিলি পেরেছি। তো, আগের ওটা বুঝেছিলি? হ্যাঁ আগে ওটা বুঝতে পারলে এটা তাহলে লাগবে না, এটা তাহলে ঘেটে যাবে। আমি জাস্ট যারা এখানে কমপ্লিমেন্ট করে রাখছি, বাস ঠিক আছে। আচ্ছা, এই পার্টিকুলার ন্যান্ড গেটটা কি, এই পার্টিকুলার ন্যান্ড গেট হচ্ছে বেসিক্যালি আমার ওই D0 এর আউটপুটটা। হ্যাঁ বল। আগের স্লাইডে যায় না তার আগে এখানে আমার D0 এর ইনপুট কি ছিল? এই ন্যান্ড গেটের যে আউটপুটটা D0 এর ইনপুট কি কি হ্যাঁ ছিল? আমি এইটা বুঝতে পেরেছিলাম যে প্রথমে আমি অ্যান্ড গেটের কাজটা করছি তারপর ওটাকে কমপ্লিমেন্ট নিয়েছি এটার জন্য আমার আউটপুটটা অ্যাক্টিভ হাইট থেকে লোতে কনভার্ট হচ্ছে এইটা আমি বুঝেছি। হ্যাঁ, এবার তুই জাস্ট আমাকে বল এই ন্যান্ড গেটের যার আউটপুটটা D0, এই ন্যান্ড গেটের ইনপুট কি? S1 বার আর S0 বার S1 এর মধ্যে কি দিয়েছি? A4 বার বা A3 বার A4 বার আর A3 বার। ঠিকভাবে এই D1 এর ইনপুট কি এই ন্যান্ড গেটের? A4 বার A3 A4 বার A3, আর এটার A4 A3 বার A4 A3 বার, আর এটার A4 A3 A4 A3। একটা জিনিস দেখছিস, যখনই আমার A4টা 0 হচ্ছে তখন আমার এগুলোকে আমি কমপ্লিমেন্ট করে দিচ্ছি। মানে না না ঠিক আছে বলছি, আপাতত এটুকু বুঝেছিস, ওটাতে আমি আসছি। এটুকু বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, জলটা খেয়ে নে, এরপর তুই দেখ। নেক্সট টাইম অ্যারাউন্ড আমরা কি করব, ইনস্টেড অফ ইউজিং এ ডিকোডার আমরা ডিরেক্টলি এই যে ন্যান্ড গেট গুলো আছে এই ন্যান্ড গেট গুলো আমরা কানেক্ট করব। ঠিক আছে, তো প্রথম চিপটাকে এনেবল করার জন্য আমার এই ন্যান্ড গেটের ইনপুট কি কি দিতে হবে? A4 বার আর A3 বার দিতে হবে না? হ্যাঁ এই প্রথম যে ন্যান্ড গেটটা এখানে এঁকেছিলাম D0, দাঁড়া, তাই সেই ন্যান্ড গেটটাই হচ্ছে এই প্রথম ন্যান্ড গেটটা, এটা। হুম তাহলে একে আমাকে এখানে কি করতে হবে? A4 আর এখানে আমাকে একটা A4 বার একটা ন্যান্ড গেট দিতে হবে, তাহলেই আমি A4 বার পাবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে কি বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দেখাই। কপি পেস্ট, দেখো, হ্যাঁ পেস্ট। তাহলে কি এখানে আমি কি দিচ্ছি, এখানে আমি A4 দিচ্ছি আর A3 দিচ্ছি, সবসময় A4 আর A3 দেবো।
হুম আর এর ইনপুট D0 এর ইনপুট কি ছিল, A4 বার আর A3 বার, এখানে A4 বার আর A3 বার হচ্ছে। এবার বল হুম D1 এর ইনপুট কি কি ছিল? A4 বার A3। A4 বার A3, তার মানে A4 টা শুধু কমপ্লিমেন্টেড হবে, A3 টা কমপ্লিমেন্টেড হবে না, A3 উইল বি অ্যাজ ইট ইজ। বুঝতে পারছিস ব্যাপারটা? হুম These NAND gates are nothing different than the NAND gates that was there in the decoder. আমি শুধু কি করছি, হুম instead of using a decoder আমি NAND gate গুলোকে directly connect করছি, আর কিচ্ছু না। হ্যাঁ, তাহলে এবার তুই আমাকে বল। একটা জায়গায় চারটে NAND গেট ইউজ করছি হ্যাঁ, সেটাই। একটা ডিকোডারের জায়গায় চারটে NAND গেট ইউজ করছি, তাহলে বল এবার D2 এর জন্য কি ছিল? A4 A3 বার। D2 A4 A3 1, হ্যাঁ ঠিকই বলেছিস। কপি A4 আর A3 বার, কপি। আচ্ছা এটা কাটি। হ্যাঁ তারপরে A4 D3 এর জন্য A4 A3। A4 A3, ব্যাপারটা কি বুঝতে পেরেছিস ও সেটা কেন তুই এইভাবে? উপরে ওইটা লিখতে যাচ্ছিলিস না, কার মাথায় বারটা বসবে? হ্যাঁ, আর কিছু না। এত কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলছিলে, মাথায় উঠতো না তুই। আমি বুঝতে পারি না, আমি এই জিনিসটা আমার এখন মাথায় আসলো, যেটা আমি ওখান থেকে টানতে পারবো, যখন আমি এটা লিখেছিলাম তখন আমার মাথায় ওটা আসেনি, তখন আমি তার জন্য এইভাবে ভেবেছিলাম জিনিসটা কিভাবে বোঝাবো। আর এখানে এগুলো আগেরটার সাথে সেমই থাকবে, দিস উইল বি A2 A1 A0, এগুলো লিখে নে খাতার মধ্যে। ব্যাপারটা কি এখন ক্লিয়ার হয়েছে নাকি এখনো জিনিসটা ইয়ে আছে? ক্লিয়ার হয়েছে, আমি একবার বইটা পড়বো। পড়িস, লিখে নে এটা। দাঁড়া। ওটার জন্য, ওটাই দেখানোর জন্য আমি এখানে করেছিলাম কি যদি আমার জিরো থাকে তাহলে আমি কমপ্লিমেন্ট করছি বা বার দিচ্ছি, আর যদি ওয়ান থাকে তাহলে কিছু করছি না, সেটাই আমি এটা বানিয়েছিলাম। এই লজিকটা আমি বুঝলাম না, আমি কি করে জানবো জিরো থাকবে কি ওয়ান থাকবে? আমি প্রথম তোর রেজিস্টারটাকে সিলেক্ট করার জন্য আমার ইনপুট কি হবে, 0 0 হবে না? তাহলে তো প্রথম রেজিস্টারটা সিলেক্ট হবে। হ্যাঁ, তো তাহলে পরে আমাকে কি করতে হবে, সেই ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে NAND গেটকে দিতে হবে। এই, এটা অনেকটা কঠিন ভাষা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তুই ওইভাবেও আমি দেখতে ফার্স্ট পারিস। টাইম করেছিলাম আর এইসব ঠিক আছে, তাহলে ডিকোডার ডিকোডার থেকে তো মিকোডার। বুঝেছিস, ডিকোডারের ওটা থেকে বাস তাহলে হয়ে গেল, বুঝে তুলছিস আর কি, বোঝাটা নিয়ে এটা কথা। যদি বলবি, আগে বলবি, আমি লেখার পর ইউটিউব ঘাটবো। আচ্ছা, তো কনফিউজ করে দিল আমাকে, ছোট বাচ্চা আমি। হয়তো আমিও এটা প্রথমবার পড়াচ্ছি, আমি কি করে জানবো কোনটা ইজি হ্যাঁ, লাগবে। আমি জানি, এর জন্য আমি তাকে বলছি, আমার মজা লাগে বলতে। সেটাই। জিরো বার হচ্ছে, জিরো ওয়ান বার। তাহলে এবার থেকে আমি এইভাবেই করবো, কেন এটাই তাহলে বুঝতে সুবিধা ডিকোডার। হ্যাঁ, উপরে ট্রুথ টেবিলটাকে যদি লিখিস, আমাকে একবার বইটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল বুঝতে পেরেছিলাম, তারপর আবার which inputs to complement লিখেছিলিস না, এটাকে দেখে আমার সাথে দেখতে পেরেছি। আর কিছু নয়, ওটার জন্য মানে আমাকে বেসিক্যালি আউটপুটটাকে জিরো আনতে হবে প্রত্যেকটা NAND গেটের ফর দিস ইনপুট, such that that chip becomes active। লেখা হয়ে গেল বলিস? হুম, আচ্ছা দেখা হয়ে গেছে। ওকে, এবার তাহলে আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, এবার কোয়েশ্চেনের আগে সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে তোর এই লাস্টের যেই আমি ডায়াগ্রামটা দেখালাম, এই পার্টিকুলার টাইপের কানেকশনটি ফলো করা হয় বিকজ ইট ইজ চিপার। তুই যদি ডিকোডারে দেখিস, একটা ডিকোডারের দাম ইজ ওয়ে মোর হ্যাঁ, দ্যান NAND গেট, রাইট? তো সেই কারণে NAND গেটটা এইভাবে কানেক্টেড থাকে। আচ্ছা, এরপর তুই আমাকে একটা কথা বলতো, which address lines of an 8085 microprocessor will be connected to the CS pin and the address lines of a 256x8 memory chip? নেই না। আচ্ছা, এটাকে ভেঙে ভেঙে করি।
সেটা হচ্ছে হাউ মেনি হোয়াট আর দি অ্যাড্রেস লাইনস অফ এন 8085 মাইক্রোপ্রসেসর? A15 থেকে A8, তারপর AD7 থেকে A0। হ্যাঁ, তো A15 ডট 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 AD0। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি ডিরেক্টলি। ওকে, তো আর নাকি ভেঙে লিখবো? ভেঙে লেখো আমার ভুল। আচ্ছা, A15 থেকে হচ্ছে আমার A8, আর তারপরে AD7 থেকে AD0। AD0। আচ্ছা, এবার তুই আমাকে বল 256x8 মেমরি চিপের কতগুলো অ্যাড্রেস লাইন লাগে? 8টা। 8টা অ্যাড্রেস লাইন লাগে। মেমরি চিপ requires 8 অ্যাড্রেস লাইনস। তাহলে তুই আমাকে বল কোন অ্যাড্রেস লাইন তোর মনে হয় এর সাথে কানেক্ট করলে, আউট অফ দিস অ্যাড্রেস লাইনস কোন অ্যাড্রেস লাইনস গুলো তুই এই চিপের সাথে কানেক্ট করবি? AD7 থেকে AD0। স্বাভাবিক কথা, লোয়ারটাই করবি, কারণ ওটাই বারবার চেঞ্জ করে, তাই না? হ্যাঁ ওটাই তো আমাকে 26 ইউনিক হ্যাঁ। ভ্যালু। তাহলে পরে হুম। বি এর অ্যান্সার হচ্ছে AD0 থ্রু AD7। AD0 টু বা AD7 টু AD0 লিখি, কোনো যায় আসে না। Will be connected to the address lines of the, আমি জাস্ট মেমরি চিপকে মেম চিপ লিখছি, ঠিক আছে? আচ্ছা, এরপর এইগুলোকে তো কানেক্ট করে দিলাম, আর আর সিএসপি নে কাকে কানেক্ট করতে হবে? তাহলে হাইয়ার অর্ডার গুলো। হায়ার অর্ডার গুলোকে কানেক্ট করতে হবে। এবার হায়ার অর্ডার গুলোকে কানেক্ট করতে হবে তার মানে কি আমাকে ওইগুলোকে সবাইকে কমপ্লিমেন্ট করে কানেক্ট করতে হবে না? একটাই তো আছে, একটাই চিপ আছে। একটাই চিপ আছে মানে কি, একটাই পেজ আছে, ফার্স্ট পেজের নাম্বার কত? আমাকে একটা 0 চিপের 0। মধ্যে, হ্যাঁ জিরো তো। তাহলে পরে আমাকে এই প্রত্যেকটা যদি জিরো হয় তাহলে পরেই কানেকশনটা হওয়া উচিত। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। একটা একটাই দাঁড়া চিপ না, আছে, একটাই। দাঁড়া না, আচ্ছা ঠিক আছে বল। দাঁড়া না। মানে তুই কি বলতে চাইছিস? 256 খানা রেজিস্টারে তো অ্যাড্রেস লাইনস গুলো মানে চিপ সিলেক্ট লাইনস যাবে কোথায়? তো 256 খানা রেজিস্টারকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য চিপ সিলেক্ট লাইন কেন ইউজ করা হয়? একটা মেমরি চিপকে সিলেক্ট করার জন্য। একটা মেমরি চিপকে সিলেক্ট করার জন্য। এখানে কটা মেমরি চিপের সাথে কানেকশন করতে বলেছে? একটা একটাই তো। 256x8 মেমরি হ্যাঁ চিপ জাস্ট একটাই তো একটা এখানে। মেমরি চিপ। আচ্ছা। হ্যাঁ, তো সেই কারণে কি তোর একটাই মাত্র পেজ আছে, একটাই পেজ আছে মানে কি পেজের নাম্বার কত? জিরো। তো হ্যাঁ ওই মেমরি চিপটা কখন সিলেক্ট হবে? যদি আমার প্রত্যেকটা হায়ার অর্ডার অ্যাড্রেস বাসের অ্যাড্রেস বাস হায়ার অর্ডার অ্যাড্রেস লাইনস গুলো যদি সবকটা জিরো হয়। সবকটা হ্যাঁ জিরো হয় মানে কি D0। হ্যাঁ। হ্যাঁ, D0 মানে কি, D0 তে সময় আমি কি করছিলাম দেখে নে। সবগুলোকে বার করে দিয়েছিলাম, হ্যাঁ, কমপ্লিমেন্ট করে দিয়েছিলাম। তাহলে এখানেও আমরা তাই করবো। ব্যাপারটা কি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি? ও বাস লিখে ফেল। A0 না সরি, A8? সরি A8 will be complemented, passed through an AND gate, and the output of NAND will be connected to
the chip select pin. Just লিখেন। বুঝেছিস? 87 থেকে 80 বলতে দে না বল। 87 থেকে 80 তোর এই মেমরি চিপটার মধ্যে 256 খানা রেজিস্টারকে আইডেন্টিফাই করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কারণ ওদের ভ্যালুটাই তো যেহেতু 8টা ওখানে অ্যাড্রেস লাইনস আছে, তার মানে কি 2^8 খানা ভ্যালুজ ও ইউনিটলি প্রডিউস করতে পারে কম্বিনেশনস। হুম হুম 2^8 মানে 256। আর বাকিগুলো তো আমার দরকার নেই, বাকিগুলোকে আমরা কি করবো, কমপ্লিমেন্ট করে জাস্ট সিএসপি নে কানেক্ট করে দেবো। কারণ বাকিগুলো উইল নট হেল্প মি ইন আইডেন্টিফাইং দ্য মেমরি চিপস, সরি ইন দ্য রেজিস্টার্স। কারণ একটাই আছে। হ্যাঁ, the rest of the higher order address lines will only be used for enabling that chip. এরপরে ডায়াগ্রামটাই চলে আসে, তাহলে আরো ভালো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আঁকার বা লেখার বা কোনো জায়গা নেই, আগে বুঝতে পারিনি যে এতটা জায়গা লাগবে। আমিও তো বুঝতে পারিনি। স্টার দিয়ে উপরে লেখার জায়গা আছে? জাস্ট তুই এ এ কিচ্ছু এ জায়গা 15 টু এ না, হ্যাঁ, স্টার দিয়ে উপরে অথবা তুই শুধু এটুকু লিখলেই হয়ে যাবে, A15 টু A8 এটুকু লিখলেই হয়ে যাবে। কোন অ্যাড্রেস লাইনগুলো কানেক্টেড থাকবে শুধু সেটা তো কোয়েশ্চেন ছিল, A15 টু 8 লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওটাকে যে তোর কমপ্লিমেন্ট করতে হ্যাঁ, হবে। ওটা তো ডায়াগ্রামের মধ্যেই বুঝে যাবি তুই, ঠিক আছে? The NAND gate will be connected to the CSP. আচ্ছা। ওটা ডায়াগ্রামের মধ্যে দেখলেই বুঝে যাবে, আমি জাস্ট একটু ইলাবোরেট করে লিখলাম। ডায়াগ্রাম তো আঁকার জায়গা নেই, না তো লিখে ডায়াগ্রাম দিই। দেখে অলরেডি রেখেছিস তুই। কোথায়? এর পরের স্লাইডটাই তো ডায়াগ্রাম ছিল, এই যে। হ্যাঁ, এটাই তো। একে তো রেখেছিস অলরেডি, এখানে ডায়াগ্রামের শুধু আসলে ফিল আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে। কানেক্টেড টু দ্য CSP। প্রত্যেকটা অ্যান্সারের পরে নাহলে অ্যাটলিস্ট হাফ পাতার মতন জায়গা ছেড়ে দিস এবার থেকে, ঠিক আছে? হুম আচ্ছা, তো আমার অ্যাড্রেস লাইনস গুলোকে দেখে নিই, যে অ্যাড্রেস লাইনস গুলো এর অ্যাড্রেস লাইনসের সাথে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে আমার AD7, AD6, এইভাবে করে করে AD0, ঠিক আছে? এগুলো এর সাথে কানেক্টেড থাকবে। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর চিপ সিলেক্ট লাইনে কে কে থাকবে? চিপ সিলেক্ট লাইনে থাকবে হচ্ছে A15 থেকে A8। তো এখানে ডিফারেন্ট কালার ইউজ করি। A15 টাকে আমি কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট করে অ্যাড করব, এইভাবেই সবার লাস্টে A8টাও এইভাবেই কানেক্টেড থাকবে, ঠিক আছে? NAND গেটে তো দুটো ইনপুট নেওয়া যায়। কেন? একটা NAND গেট অনেকগুলো ইনপুট নিতে পারে না? 3 ইনপুট NAND গেট হতে পারে না? তো এইটা ইনপুট NAND গেট আছে নাকি? 8 ইনপুট NAND গেট নেই, মানে আমি এখানে বোঝাচ্ছি যে একটা NAND গেটের আমাকে এতগুলো ইনপুট দিতে হবে, এখানে বসে বসে আমরা অনেক বড় ইনপুট বানাতে পারি, বাট ডায়াগ্রামেটিক্যালি এখানে দরকার নেই, বইটাও এভাবেই দেওয়া আছে, ঠিক আছে?
আর যেটা আমি বলছিলাম, RD bar stands for read line and WR bar stands for write line. ওকে, খাতায় লিখে না, নেক্সট স্লাইডে যাচ্ছে। লেখা আঁকার জায়গা নেই তো আর রাখিনি। আঁকার জায়গা নেই নাকি? তুই এটা আঁকিস নি খাতায়? এঁকেছি, ওটার আশেপাশে উত্তরটা লিখেছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখিস কি করবি। তারপরে আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে এটা নিজের থেকে করে আমাকে বল। দিস ইজ দ্য 1K মেমোরি চিপ। তাহলে পরে কোন কোন অ্যাড্রেস লাইনস অফ 8085 মাইক্রোপ্রসেসর কানেক্টেড থাকবে আর কোনগুলো সিএস পিনের সাথে কানেক্টেড থাকবে, নিজে ক্যালকুলেশন করে আমাকে বল। 1024 মানে 10টা অ্যাড্রেস লাইন লাগবে। তাহলে কোন কোন অ্যাড্রেস লাইন কানেক্টেড থাকবে? A9 থেকে AD0। হ্যাঁ, A9, A8, AD7 ডট 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 AD0। আর এখানে এখানে বাকিগুলোকে কমপ্লিমেন্ট করে ঢুকিয়ে দেবো। A15 থেকে A10। A15 থেকে A10। বাস হয়ে গেল। আচ্ছা, এবার এই যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো তোর বইয়ের থেকে দুটো, আর তারপরে যেগুলো তোর ইসেতে এসেছিল পরীক্ষায় সেগুলো আমি দিয়েছি। আচ্ছা, এটা বইয়ের পরের গুলো আছে যেগুলো তোর বই এই পরীক্ষায় এসেছিল। আচ্ছা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মেমরি চিপস নিডেড টু ডিজাইন আ 8K বাইট মেমরি ইফ দ্য মেমরি চিপ সাইজ ইজ 1024x1। ঠিক আছে, এই সামগুলো কিভাবে করবি? সবার প্রথমে তোকে এটা বের করতে হবে, হাউ মেনি রেজিস্টার্স ওয়ার দেয়ার ইন 1024x1 মেমরি চিপ, কতগুলো আছে? 1024টা রেজিস্টার। 1024টা রেজিস্টার? অ্যাকচুয়ালি এখানে রেজিস্টার হবে না, দিস শুড বি তোর এটা মানে তো রেজিস্টার বলেছিলি তুই আমাকে প্রথমে, আবার হবে না মানে কি? না না, 1024x1 রেজিস্টার নেট অ্যাকচুয়ালি বিটস। প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে 8টা করে বিট থাকছে, তাই টোটাল কতগুলো বিট থাকবে? আজব তো। 256 রেজিস্টার 210। মানে কি? হ্যাঁ, 256 রেজিস্টার মানে কি? প্রত্যেকটা 256 রেজিস্টারে রেজিস্টার মানে হচ্ছে 256 খানা রেজিস্টার, যারা 8টা বিট স্টোর করছে, তার মানে টোটাল কত? একটা বিট মানে 1। আমাকে শেষ করতে দে। প্রথমবার করছি এই জিনিসগুলো, মাথায় তো ঢুকাতে হবে নাকি? তো কোয়েশ্চেনটা তো তুই ভুল শুনেছিস, আর অ্যান্সারটা তো আমি ডিফারেন্ট জিজ্ঞেস করছি, আমাকে বলতে দিবি। তুই যদি এখানে নিজের সিচুয়েশনের মধ্যে পড়াতে চাস তুই পড়া, তুই তো আমাকে কোয়েশ্চেনটা কমপ্লিট করতে দিচ্ছিস না। আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বিটস, বাইটস আমি চাইছি না, বিটস চাইছি। আমাকে এক্সপ্রেশনটা বল, কি করে নাম্বার অফ বিটস ক্যালকুলেট করবি অফ এ 256 রেজিস্টার মেমরি চিপ। 256 into 8। হ্যাঁ, তাহলে এখানে নাম্বার অফ বিটস কত হবে? 1024। এবার 8K মেমরি চিপের নাম্বার অফ বিটস কত হবে? 8K মানে কতগুলো রেজিস্টার 8 সেটা একটু বল। into 1024 ইনটু into 1। ইনটু 1 কেন? কারণ 8, 1024 into 1 মেমরি। আরে বাবা, আমরা যখনই কোনো রেজিস্টার লিখি, সে যখনই কোনো মেমরি চিপ লিখি, ওর মধ্যে রেজিস্টার গুলো কি ফরম্যাটে লিখি? 256 জেনারেলি লিখি না? প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে 8টা করে বিট থাকবে। আর এখানে কি বলেছে? 8K বাইট মেমরি। 8K বাইট মেমরি মানে কি? এই মেমরি চিপের মধ্যে যতগুলো রেজিস্টার আছে, প্রত্যেকটা মেমরি রেজিস্টার কতগুলো বাইট স্টোর করতে পারে? একটা বাইট। একটা বাইট স্টোর করতে পারে, মানে কতগুলো বিট স্টোর করতে পারে? 8টা বিট। তাহলে টোটাল নাম্বার অফ বিটস কত হবে? এতগুলো রেজিস্টার হলো, দিজ আর দ্য নাম্বার অফ রেজিস্টার্স। টোটাল বিটস করার জন্য আর কি মাল্টিপ্লাই করতে হবে? 8। 8 মাল্টিপ্লাই করতে হবে। বাট টোটাল নাম্বার অফ চিপস রিকোয়ার্ড,
কিভাবে বের করব? নিচের বড় নাম্বারটা ডিভাইডেড বাই সামথিং। ডিভাইডেড বাই হোয়াট? কোশ্চেনটা পড়। 1024 into 1। হ্যাঁ, রেজাল্ট কত আছে? 64। হ্যাঁ, 64। তাহলে আমার 64 রেজিস্টার্স লাগবে। 64 রেজিস্টার্স লাগবে। সরি সরি সরি, 64 নাম্বার, 64 চিপ লাগবে। 1024 ক্রস 1 এর 64 চিপ লাগবে। লিখে আন। আরো কিছু অ্যাড করেছি, ওটা অ্যাড করে নিস। নাম্বার অফ বিটস ইন 8K মেমরি, এর মধ্যে 8 ইন্টু 1024 হচ্ছে রেজিস্টার্স, আর লাস্টে যে 8টা আছে এটা হচ্ছে বিটস পার রেজিস্টার। আবার কি হলো? না না, কিছু হয়নি, কিছু বলছি। তোর কি কোয়েশ্চেনটা কি ক্লিয়ার নয়? কোয়েশ্চেনটা কি এক্সপেক্ট করছে? কোয়েশ্চেনটা একবার আমি পড়। কিছুই বুঝিনি। কোয়েশ্চেনটা একবার পড়। কোয়েশ্চেনটা পড়ে আমাকে জাস্ট বল কোয়েশ্চেনটাতে কি চাইছে। কোয়েশ্চেনটা পড়ে একটু বল কি চাইছে। আমাকে একটা 8K বাইট মেমরি ডিজাইন করতে হবে, যেটা মানে আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে কয়েকটা নাম্বার অফ মেমরি চিপস লাগবে, যেখানে এক একটা চিপের সাইজ হচ্ছে 1024 + 1। 1K মেমরি চিপ মানে কি? কতগুলো রেজিস্টার থাকবে 1K মেমরি চিপে? 1024। 102। আর এই এই টাইপের গুলোকে কিভাবে লেখে? নোটেশনটা কি? কয়েকটা পেজ ওয়ান ওল্টা জিরো টু সবার ফোর প্রথমে ক্রস করেছি। 1024 ক্রস 1 এখানে তো 1024 + 1 এখানে দেওয়া দিয়েছে। আছে। আমি ইন জেনারেল বলছি 1K মেমরি চিপ মানে কি? ওয়ান কয়েকটা জিরো পাতা টু ফোর উল্টা। ক্রস এইট 1024 × 8। হুম, ঠিক আছে। তো এবার আমাকে কি বলেছে? 8K বাইট মেমরি। তো এটা 1K মেমরি চিপ হলো, তো 8K বাইট মেমরি মানে কতগুলো? তোর 8K বাইট মেমরি তুই কিভাবে লিখবি তাহলে আমাকে একটু বল 8K মেম চিপকে। 8 into 1024 into 8। হ্যাঁ, এখানে আমি কি অন্য কিছু লিখেছি? এবার 1024 ক্রস 8 এই পার্টিকুলার জিনিসটা, এই কোয়ান্টিটিটা কি ডিনোট করছে? একটা 1024। 1K মেমরি। ঠিক আছে, 1024 মানে কি? এটা এই এক্সপ্রেশনটার মধ্যে রেজিস্টার্স, নাম্বার অফ রেজিস্টার্স। নাম্বার অফ রেজিস্টার্স। আর 8 মানে কি? কয়টা বিট আছে পার রেজিস্টার। কয়টা বিট আছে পার রেজিস্টার। তাহলে টোটাল কোয়ান্টিটিটা কি ডিনোট করছে? এখানে দেখ, রেজিস্টার্স ইনটু বিটস পার রেজিস্টার। কি বেঁচে থাকে? বিটস। বিটস বেঁচে থাকে। নাম্বার অফ বিটস ইন 8K মেমরি, এটাই হবে।
এখানে আমাদের হুম, জেনারেলি মেমরি চিপ সাইজ কি হয় 1024x8 হয়, বাট এখানে আমাদেরকে বলেছে আমরা যে মেমরি চিপ সাইজ দিয়ে আমাদেরকে বানাতে হবে সেখানে প্রত্যেকটা মেমরি চিপের যে রেজিস্টার গুলো থাকবে তারা একটা বিটই স্টোর করতে পারবে। এই প্রবলেমের জন্য এখানে আমাদেরকে এই টাইপের মেমরি চিপ ইউজ করতে হবে। কিন্তু ইন জেনারেল যখন আমরা 1K মেমরি চিপের কথা বলি, ওটার মানে হচ্ছে 1024 রেজিস্টার্স অ্যান্ড ইচ রেজিস্টার্স হ্যাভিং 8 বিটস। yes, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? হুম, এরপরে কতগুলো চিপ লাগবে সেটা কিভাবে বের করি? আমার বড় চিপের ক্যাপাসিটি কত ডিভাইডেড বাই ছোট চিপের ক্যাপাসিটি কত, তাহলে কতগুলো চিপ লাগবে সেটা বেরিয়ে আসে। ঠিক আছে? হুম, হুম। এটা বল, ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাড্রেস লাইনস নিডেড ফর আ 8K মেমরি চিপ। 1024 এর কতগুলো লাগে, বা 1K চিপের কতগুলো 10, লাগে? 1K চিপের জন্য 10 লাগে, 1K মেমরি চিপের জন্য। তাহলে 8K এর জন্য কতগুলো লাগবে? 80 নয়, এটুকু বলতে পারি। 13। 13, একদম ঠিক। কিভাবে 13 আসছে? কারণ আরো তিনটে মানে আরো 8টা আলাদা চিপকে আইডেন্টিফাই করতে হবে, তো 8টার জন্য 2 হুম, চিপ আর করতে হবে। ক্যালকুলেশনটা অনেকটা এরকম। আচ্ছা, 8K মেমরি চিপ মানে কতগুলো রেজিস্টার্স? রেজিস্টার্স, বিটস চাইনি, কতগুলো রেজিস্টার্স? তুই বারবার এই নোটেশন, 1024 cross 8। হ্যাঁ 1024x8, তুই এই নোটেশনটা কেন কনফিউজ করছিস বারবার? এবার এখান থেকে কতগুলো অ্যাড্রেস লাইন লাগবে সেটার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? লগ টু এই ভ্যালুটা, হুম, এটার মানে কি? লগ টু 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 দি পাওয়ার 10 ইন্টু টু টু দি পাওয়ার 3। তো এটাকে ভেঙে দিলে লগ টু টু দি পাওয়ার 10 টু টু দি পাওয়ার 3, তাহলে আমাদের 30 হুম, আসে। হুম, yes। লিখে না, আবার 10 মিনিটের ব্রেক দিচ্ছি। তোর এটা তো যদি, আরো দুটো করিয়ে নিয়ে তারপর নে। ঠিক আছে। Yes। আচ্ছা, এই দুটো নিজের থেকে করে আমাকে বল, যেগুলো করালাম সেটা দিয়েই করতে পারবি। এগুলো কলেজের পরীক্ষায় এসেছিল। The memory size is 2048 plus 8 bits. How many chips required to make up a 16K byte memory? আচ্ছা, এটা হচ্ছে 2K byte memory সাইজ দিয়েছে। হুম, Chips হচ্ছে 16 percent 8 chips। হ্যাঁ 8 চিপস, মানে আমার ক্যালকুলেশনটা কি হলো 16 ইন্টু 1024 ইন্টু 8 ডিভাইডেড বাই 2048 2048 to 8. This gives me 16. পরেরটা বল, 2K এর জন্য which কত? gives me which gives me 8।
ও সরি হ্যাঁ 8 চিপস। পরেরটা বল। How many address lines are necessary on the chip of 2K byte memory? হুম 11. একদম 11 address lines। কিভাবে আসছে? লক টু 2048, 2048 কি আমি লিখতে পারি হচ্ছে লক টু 2 ইন্টু 1024। 1024 আমরা অলরেডি জানি, এটা মানে হচ্ছে তোর 2 to the power 10। বাস এখান থেকেই চলে আসছে 11। ডিরেক্টলি কিন্তু আনসার লিখে দিলে হবে না, ওয়ার্কিংটা কিন্তু দেখাতে হবে, নাহলে পরে কিন্তু মার্কস কাটবে। এরপরে বোধহয় নতুন একটা টপিক শুরু হচ্ছে। হ্যাঁ, এটা ব্রেক নে তারপর শুরু করবো। ঠিক আছে, 8:55 শুরু হবে। মিউট করে দেন নিজেকে। ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 3, 8085 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার এন্ড মেমরি ইন্টারফেসিং। আচ্ছা, তো এখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি 8085 এর পিন আউটস কিরকম হয় আর সিগন্যাল ডায়াগ্রামটা কি। এবার এই দুটোর মধ্যে যেটা তোকে, বলতে যা যা পিন আছে ওগুলো। হ্যাঁ পিন আর পিনের ইনফরমেশন গুলো। তো এবার এই দুটো ডায়াগ্রামের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা। এই ডায়াগ্রামটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তো সিগন্যাল ডায়াগ্রাম। এই সিগন্যাল ডায়াগ্রামের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কোন সিগন্যাল গুলো আউটপুট আর কোনগুলো ইনপুট। তো যেই সিগন্যালের তুই দেখছিস অ্যারো ডিরেকশনটা ফ্রম মাইক্রো প্রসেসর টু আউটসাইড টু আদার পেরিফেরাল ডিভাইসেস, সেগুলো ওটা হচ্ছে তোর হচ্ছে আউটপুট আউটপুট। সিগন্যাল। আর যেই অ্যারো গুলো তোর মাইক্রো প্রসেসরের দিকে আসছে সেগুলো হচ্ছে তোর ইনপুট। তো এইগুলো তোকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। এই সিগন্যাল ডায়াগ্রামটা তুই মাথায় রাখিস, পিন ডায়াগ্রামটা মুখস্থ করতে হবে না। এই পিন ডায়াগ্রামের ব্যাপারে কয়েকটা পয়েন্ট আছে, এগুলো মাথায় রাখলেই তো যথেষ্ট, কিন্তু সিগন্যাল ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই 8085 এর যে মাইক্রোপ্রসেসরটা আছে, এই পিন ডায়াগ্রামের সম্বন্ধে কয়েকটা পয়েন্ট, যেটা হচ্ছে এই পার্টিকুলার ডিভাইসে 40টা পিন আছে। ওকে, জেনারেলি 40 পিন ফর্ম ফ্যাক্টরে আসে। আর এই টাইপের ফর্ম ফ্যাক্টরকে বলা হয় হচ্ছে ডিআইপি প্যাকেজ অর ডুয়াল ইনলাইন প্যাকেজ। দেখ, এই পার্টিকুলার চিপের দুদিকে পিনস আছে, and these pins are in line। আমি জানি না এটা আর বেশি আমি ডেমনস্ট্রেট করতে পারবো না, এর বেশি এটাকে কি বলে, আর এটাকে আচ্ছা। ডিআইপি প্যাকেজেস বলে। দুদিকে পিন আছে তাই জন্য ডুয়াল ইন লাইন প্যাকেজ। আচ্ছা, আর এই চিপটা তোর 5 ভোল্টসে চলে জেনারেলি। আর তোর একে যে ম্যাক্সিমাম ক্লক যেটাতেও চলতে পারে সেটা হচ্ছে 3 মেগাহার্টজ। ওকে, 3 মেগাহার্টজ সিঙ্গেল। ম্যাক্সিমাম ক্লক বলতে মানে এটার যে ক্লক স্পিড, এটা কতগুলো ইনফরমেশন অ্যাট আ টাইমস ও তোর করতে পারে, দিস দ্য ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড বের করতে গেলে তোকে ওই 1/t মানে 1/3 মেগাহার্টজ করলে তাহলে তুই বুঝতে পারবি। একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কতটা টাইম লাগছে? হ্যাঁ, It can address a maximum of 64K memory. সেটা তুই আগেও করেছিস, সেটা অ্যাড্রেস লাইনসের উপরে ডিপেন্ডেন্ট। 16খানা অ্যাড্রেস লাইন আছে, 2 to the power 16 খানা মেমোরি লোকেশন করতে পারে। দ্যাট কামস আউট টু বি Oh, হ্যাঁ 65,536, 64K which is জন্য rounded to 64K, the হ্যাঁ nearby thousand of 64K। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। এরপরে চলে আসছি আমরা সিগন্যাল ডায়াগ্রামে। এবার সিগন্যাল ডায়াগ্রামের মধ্যে এই 8085 মাইক্রোপ্রসেসর যে সিগন্যাল গুলো আছে সেগুলো আমরা 6টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। ডেটা বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস, পাওয়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিগন্যালস, কন্ট্রোল সিগন্যালস, এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস অ্যান্ড ইন্টারাপ্টস, আর সিরিয়াল অ্যান্ড আইও সিগন্যাল। তো আজকের ক্লাসের মধ্যে আমরা শুধু এইটুকু। হ্যাঁ, এই সিরিয়াল আইও সিগন্যালস ইজ ইউজ ফর কমিউনিকেটিং উইথ দি পেরিফেরাল ডিভাইস। ধরে নে তুই একটা ডিসপ্লের মধ্যে একটা আলাদা একটা ডিসপ্লের মধ্যে তুই নাম্বার বা আউটপুট গুলো দেখাতে চাস, সেই সময় এই পিনগুলো কাজে আসবে ফর ট্রান্সফারিং অফ ডেটা, সিরিয়াল ডেটা, 1/1। ঠিক আছে, সিরিয়াল আউটপুট ডেটা এন্ড টেকিং সিরিয়াল ইনপুট ডেটা, সেটার জন্য এই পিনস গুলো কাজে আসে, এই এসআইডি আর এসওডি। আচ্ছা, তো
তারপরে এই প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা একটা একটা করে অ্যাড্রেস করবো, অ্যাড্রেস করে এদের পয়েন্ট গুলো দেখবো। আচ্ছা, তো সবার প্রথমে চলে আসি অ্যাড্রেস বাসে। তো অ্যাড্রেস বাস বলতে ওরা এই পিনস গুলোকে রেফার করছে যেগুলো এখানে আছে, এই হায়ার অর্ডার অ্যাড্রেস বাস। ঠিক আছে, তো আমার হায়ার অর্ডার, আমার অ্যাড্রেস বাসের টোটাল সাইজ কি 16 বিট, তো সেটাই এখানে লিখেছি, দি অ্যাড্রেস বাস 085 microprocessor is 16 bit wide. Moreover, এর হায়ার অর্ডার অ্যাড্রেস বাস spans from A15 to A8। ঠিক আছে, আর এর যে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা আছে, এই লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা হচ্ছে 87 থেকে 80। আর এই লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা মাল্টিপ্লেক্সড হয় উইথ দ্য ডেটা বাস, ওটা এর পরের পয়েন্টে আছে। এটা বাই ডাইরেকশনাল আর উপরেরটা আর এটা হচ্ছে ইউনিডাইরেকশনালি হায়ার অর্ডার অ্যাড্রেস বাস। আচ্ছা, নাও লেটস কাম টু দি মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস এন্ড ডেটা বাস। তো এই পার্টিকুলার জায়গায় ওরা এই পিনস গুলোর কথা বলছে। ঠিক আছে, মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস এন্ড ডেটা। তো এই পিনস গুলো হচ্ছে AD7 to AD0 and they serve a dual purpose. They sometimes act as the data bus and sometimes act as the lower order address bus. ঠিক আছে, and they are bidirectional in nature, স্বাভাবিক কথা, কারণ data travels in both directions. Read করার জন্য data will travel from other peripheral devices towards the microprocessor, and for writing the data will travel from microprocessor to the peripheral devices. একদম। আচ্ছা, বাস এটার ব্যাপারে এটা হলো। এরপরে আমরা চলে আসি হচ্ছে নেক্সট জিনিসে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে, দো ইট ইজ মাল্টিপ্লেক্স, দি অ্যাড্রেস এন্ড দ্য ডেটা বাস আর মাল্টিপ্লেক্সড, স্টিল they cannot perform the two operations simultaneously. Sometimes AD7 to AD0 acts as the data bus and some other time it acts as the address bus. Simultaneously address আর data bus ওরা কাজ করতে পারে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডিউরিং দ্য এক্সিকিউশন অফ এন ইনস্ট্রাকশন, যখনই কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, তখন ফার্স্ট ইনস্ট্রাকশনটা কি হয়, বেসিক্যালি ফেচ অপারেশন হয়। উই ফেচ ইনস্ট্রাকশন ফ্রম দি মেমোরি। তো এই ফেচ অপারেশন যে ফার্স্ট সাইকেলটা হয়, যেটা হচ্ছে আমাদের অপকোড ফেচ, সেখানে লোয়ার অর্ডার এই এই মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস অর ডেটা বাস অলওয়েজ বিহেভস অ্যাজ দ্য লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস, আর পরের পার্ট অফ দ্য সাইকেলের মধ্যে ইট বিহেভস অ্যাজ দি ডেটা বাস। মনে করে দেখ, যখনই একটা এমপিইউ কে অন্য কোনো পেরিফেরাল ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হয়, স্টেপ ওয়ান কি, আইডেন্টিফিকেশন অফ দি পেরিফেরাল ডিভাইস। আইডেন্টিফিকেশনের জন্য কি করতে হয়, দি অ্যাড্রেস লোকেশন হ্যাজ টু বি প্লেসড অন দি অ্যাড্রেস বাস। তো সেই কারণে প্রথম সাইকেলের মধ্যে ইট বিহেভস অ্যাজ দ্য লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস। তারপরে স্টেপ টু তে কি করতে হয়, ট্রান্সমিশন অফ ডেটা, দ্যাট হ্যাপেন্স থ্রু দি ডেটা বাস। সেই কারণে ইন দ্য লেটার পার্ট অফ দ্য সাইকেল ইট বিহেভস অ্যাজ দ্য ডেটা বাস। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে পাওয়ার আর তোর এই ক্লক, সরি, কন্ট্রোলার স্ট্যাটাস সিগন্যালস। তো কন্ট্রোলার স্ট্যাটাস সিগন্যালস বেসিক্যালি এই সিগন্যালস গুলোর কথা বলছে। ওকে, তো এখানে তোর কাছে 6টা সিগন্যাল আছে। তো প্রথমে যে দুটো সিগন্যাল আছে আরডি বার আর ডাব্লিউআর বার, নেমের থেকেই বোঝা যাচ্ছে আরডি বার স্ট্যান্ডস ফর রিড সিগন্যাল and WR bar stands for write signal. Now these are active low signals. কেন? কারণ এদের মাথায় বার আছে। আচ্ছা, অ্যাক্টিভ লো সিগন্যাল মানে আরডি বারের ভ্যালু যদি 0 হয়, তার মানে মাইক্রোপ্রসেসরটা কি টাইপের অপারেশন পারফর্ম করার চেষ্টা করছে? রিড অপারেশন। আর ডাব্লিউআর এর যদি ভ্যালু 0 হয়, রাইট অপারেশন। রাইট অপারেশন। এটা কিন্তু মাথায় রাখিস, কারণ এটা নর্মাল কনভেনশনের থেকে উল্টো। ঠিক আছে, দিস আর অ্যাক্টিভ লো সিগন্যালস। আচ্ছা, moreover these are output signals. এই প্রত্যেকটা কন্ট্রোলার স্ট্যাটাস সিগন্যাল হচ্ছে আউটপুট সিগন্যাল। These are generated by the control unit of the microprocessor. ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তিনটে স্ট্যাটাস সিগন্যাল আছে, একটা হচ্ছে IO/mbar, একটা S0 আর একটা S1। এবার IO/mbar এই পার্টিকুলার সিগন্যালটা কি কাজে লাগে, দেখ এখানে বুঝতেই পারছিস, IO অপারেশন আর মেমরি অপারেশন। মানে কি, যদি এই পার্টিকুলার সিগন্যালটা এটা যদি 1 হয় তাহলে আইও অপারেশন হবে, আর যদি 0 হয় তাহলে তাহলে মেমরি মেমরি অপারেশন। অপারেশন, একদম ঠিক। আর এই S1 আর S0 হচ্ছে সেপারেট স্ট্যাটাস সিগন্যালস, যাদের ভ্যালু গুলো ডিটারমাইন করে যে কারেন্টলি মাইক্রোপ্রসেসরটা কি অপারেশন পারফর্ম করছে। তো এটা টেবিল আছে, 0 0 জন্য হল্ট, কারণ যেহেতু দুটো সিগন্যাল আছে স্ট্যাটাস সিগন্যাল S1 আর S0, তাই 4টে অপারেশন ইন্ডিকেট করতে পারে। তো ওই 4টে অপারেশন পরে দেওয়া আছে, ওটাতে আমি আসছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের আছে ALE সিগন্যাল, which stands for address latch enable. অ্যাড্রেস। ঠিক আছে, তো দিস ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য বিগিনিং অফ এন অপারেশন। আর আরেকটা কথা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, অল অফ দেম আর আউটপুট সিগন্যালস। ওকে, আচ্ছা, এরপর এই প্রত্যেকটা সিগন্যালের ব্যাপারে একটা একটা করে পড়া যাবে। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে আরডি বার, which stands
for read signal, ঠিক আছে? And this is an active না এখানে সবার প্রথমে আমি ALE লিখেছি, ঠিক আছে? So this stands for address latch enable. এবার এই পার্টিকুলার সিগন্যালটা ডিটারমাইন করে যে আমাদের এই লোয়ার তোর যে মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস বা ডেটা বাস আছে এইটার মধ্যে কি টাইপের ভ্যালু আছে, ইজ ইট বিহেভিং অ্যাজ অ্যান অ্যাড্রেস বাস অর ইজ ইট বিহেভিং অ্যাজ আ ডেটা বাস? যদি অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালুটা 1 হয়, it would mean that AD7 to AD0 are behaving as the lower order address bus. যদি ALE এর ভ্যালু 0 হয় তাহলে it would mean that it is behaving as the data bus. And it always goes high during the first cycle of the machine cycle when the microprocessor wants to perform an operation. কেন? ফার্স্ট অপারেশন কি হয়? ফেচিং অফ ইনস্ট্রাকশনস। ফেচিং অফ ইনস্ট্রাকশনস এর জন্য আমাকে মেমরি লোকেশনটা অ্যাড্রেস বাসের মধ্যে রাখতে হয়, সেই কারণে দিস বিহেভস অ্যাজ দি অ্যাড্রেস বাস ইন দ্য ফার্স্ট সাইকেল, তাই এএলইটা 0 হয়। আচ্ছা, আরেকটা কাজ যেটা এটা করে সেটা হচ্ছে it is used to latch the lower order address bus when the multiplexed address or data bus contains data signals in them. এটার মানে কি? তোর at the beginning of an operation AD7 to AD0 behaves as the lower order address bus, AD7 to AD0. আচ্ছা, এরপর এটা হচ্ছে ফার্স্ট সাইকেলে, আমি এখানে লিখছি ফার্স্ট সাইকেল it behaves as the address bus হলো। আচ্ছা, এবার এই যে ডেটাটা আছে, যে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা আছে, some other for some other operation this data may be required. তো সেই কারণে কি করা হয়, এই লোয়ার অর্ডার অ্যাড্রেস তোর যে লাইনগুলো আছে এদের ভ্যালুগুলো তোর একটা জায়গায় সেভ করে রাখা হয়, দে আর ল্যাচড অন ইউজিং দি 74LS3 চিপ। এটার পরে আমি এটা দেখাবো। ফর সাম ইনস্ট্রাকশন বা ফর সাম অপারেশন এই অ্যাড্রেস পিনস এর ভ্যালুগুলো দরকার হতে পারে। তো সেই কারণে যখনই আমরা সুইচ করি, যখন এই মাইক্রোপ্রসেসরটা সুইচ করে যে এখন এই মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস বা ডেটা বাসটা ডেটা বাসের মতন কাজ করবে, AD7 থেকে AD0টা ডেটা বাসের মতন কাজ করবে, লেটার সাইকেল আমি লিখছি, যখন এটা ডেটা বাসের মতন কাজ করে তখন এর আগে এই পিনস গুলোতে যে অ্যাড্রেস লাইনস গুলো ছিল, যে অ্যাড্রেস ভ্যালু গুলো ছিল সেইগুলোকে সেভ করে রাখা হয় ফর সাম অপারেশন। সো দ্যাট ইজ ডান ইউজিং দ্য 74LS3 চিপ, যেটা দিয়ে তোর আমরা অ্যাড্রেস বিটস আর ডেটা বিটস গুলোকে আলাদা করি, সেপারেট করি। আই গেস ব্যাপারটা ঠিক বোঝাতে পারিনি আমি স্টিল আরেকবার একটু ডিফারেন্ট ভাবে বলছি। কোথায় কোথায় সেভ করা হয়? মানে জাস্ট এই ল্যাচটা বেসিক্যালি হোল্ড করে। ল্যাচ কি? ল্যাচ, এখানে যে ল্যাচটা ইউজ করা হয় দ্যাট ইজ ইউজড উইথ ডি ফ্লিপ ফ্লপস। দে আর ইউজড টু স্টোর দি প্রিভিয়াস লোয়ার অ্যাড্রেস বিটস। when মানে কি these ওটা 8 বিট রেজিস্টারের মতো? বলতে পারিস সেভাবে জাস্ট হোল্ড করে রাখা যখনই হয়। তো এই একটা লোয়ার অর্ডার অ্যাড্রেস বিট স্টোর মানে AD7 থেকে AD0 যদি কোনো লোয়ার অর্ডার অ্যাড্রেস বিট থাকে, ALE যখন 1 আছে, ALE যখন 0 হয়ে যাবে ওই অ্যাড্রেস বিট গুলোকে এই ল্যাচের মধ্যে স্টোর করে রাখা তাই হবে তো? যখন এটা ডেটা বাসের মতন কাজ করছে, until the next address is put into the line. নতুন অ্যাড্রেস আসা অবধি পুরনো লোয়ার অর্ডার অ্যাড্রেস বিটস গুলোকে সেভ করে রাখা হয়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, দেখি এরপরে কি আছে, কি লিখেছি। এরপর আমার যতদূর মনে হয় কোথায় রিড লিখেছি। হ্যাঁ, so this is a read control signal which is an active flow signal. This signal indicates that the selected IO or memory device is to be read from and the data is available on the data bus. তো আমাদের এই প্রত্যেকটা মেমরি চিপের মধ্যে যে আরডি বার গুলো ছিল, সেই প্রত্যেকটা মেমরি চিপের এই আরডি বার লাইনটা এই মাইক্রোপ্রসেসরের আরডি বারের সাথে কানেক্টেড থাকে। তো যখন এই মাইক্রোপ্রসেসর রিড করতে চায় তখন দিস সিগন্যাল বিকামস 0 and the corresponding value is read from the data bus, ঠিক আছে? এটা হচ্ছে ওই স্টেপ 2, ট্রান্সমিশন অফ বাইনারি ইনফরমেশন। ওকে, এরপরে হচ্ছে আমার WR বার। This is a write control signal which is a active low signal as well, and this signal is used to write to the selected memory or the IO device, and the data is always present in the data bus, ঠিক আছে?
এই সিগন্যালটা বেসিক্যালি ইন্ডিকেট করে ডেটা বাসের মধ্যে ডেটা আছে, আর রেসপেক্টিভ ডিভাইস বা সিলেক্টেড ডিভাইসের মধ্যে আমাকে এই ডেটাটা রাইট করতে হবে। ওকে, আচ্ছা নেক্সটে যাওয়া যাক। এরপরে হচ্ছে আইও স্ল্যাশ এম বার বোধহয় থাকবে, দেখি। আচ্ছা, তো this is a status signal which is used to differentiate between an IO operation and a memory operation. এটা তুই আমাকে বলেই দিলি, when it is 1 it indicates that it's an IO operation, and when the value of the signal is 0 it indicates that it's a memory operation. Okay, these are just facts about these signals, তো এখানে আমি তেমন কিছু আর এক্সট্রা বোঝাতে পারবো না, these are hard facts. এখানে এগুলোই লাগে তাই তো, আর কিছু হ্যাঁ, লাগে কি? না এখানে আর কিছু নেই, এর থেকে আমি আর কোনো ইনফরমেশন জানি, শুধু এখানে প্রত্যেকটা সিগন্যাল কেন ইউজ হয় সেই টাইপের কোয়েশ্চেন আসে। আচ্ছা, and this signal when combined with the RD and the WR signals, they together perform the IO and the memory control signals. তো এই সিগন্যালটা ইন্ডিকেট কি করবে যে এটা কি টাইপের অপারেশন, রাইট? তো লেটস সে এটা 1 মানে কি, এটা একটা IO অপারেশন। এরপরে তোর RD বার আর WR বার ইন্ডিকেট করবে whether you want to read from the IO device or whether you want to write from the IO device. So they together form the IO and memory control signals. ঠিক আছে, এরপরে চলে আসি S1 আর S0 তে। তো these are status signals and these are not generally used in such lower devices, but they are useful in larger systems. Okay, তো এর যে টেবিলটা আছে এই টেবিলটা মাথায় রাখলে পরে ওই যে বড় চার্টটা আছে ওই বড় চার্টটা তুই বানাতে পারবি, মনে আছে? কোন বড় প্রত্যেকটা চারটে? ওই অপকোড ফেচ, মেমোরি রিড, মেমোরি রাইটের জন্য একটা বড় একটা টেবিল ছিল। না। আচ্ছা যাই হোক, যখন আমি করাবো তখন বুঝতে পারবি। আপাতত এই জিনিসটা এখানে, এটা তুই তোর বইতে পাবি না, এটা বইতে দেওয়া নেই, এটা জাস্ট সামারাইজ করা হয়েছে। তো S1 আর S0 ভ্যালু যদি 0 হয়, it means that the microprocessor has currently halted its operations. 0 1 হলে write, 1 0 হলে read, আর 1 1 থাকলে it is either an opcode fetch operation or an interrupt acknowledgement operation. আচ্ছা, ইন্টারাপ্ট টেকনোলজি মানে কোন ইন্টারাপ্ট জেনারেট হয়েছে ওইটার জন্য হ্যাঁ, কি মেমরি না 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 না, কোনো একটা অ্যাকনলেজমেন্ট মানে কি করবে? ইন্টারাপ্ট কে জেনারেট করে আচ্ছা, বল? না ইন্টারাপ্ট তো মানে তোর কারেন্ট অপারেশনটাকে বন্ধ করে অন্য একটা কিছু অপারেশন স্টার্ট হ্যাঁ করবে, তাই তো? সেটা ঠিক, আমি কি জিজ্ঞেস করছি, ইন্টারাপ্ট সিগন্যালটা কে জেনারেট করে? মাইক্রোপ্রসেসর জেনারেট করে নাকি অন্য ডিভাইসেস জেনারেট করে? মাইক্রোপ্রসেসর। কেন মাইক্রোপ্রসেসর? এখানে দেখ, দিজ আর হোয়াট কাইন্ডস অফ সিগন্যালস, ইনপুট আর আউটপুট, অ্যারোগুলো কোন ডিরেকশনে? These are ইনপুট। input signals. Interrupt is always generated by the external device. ওই এক্সটার্নাল ডিভাইস কিছু কমিউনিকেট করতে চায়, সেই এক্সটার্নাল ডিভাইস একটা ইন্টারাপ্ট জেনারেট করবে, তারপরে সেই ইন্টারাপ্টটাকে মাইক্রোপ্রসেসরকে সার্ভিস করতে হবে, রাইট? এবার ইন্টারাপ্টটা যে মাইক্রোপ্রসেসর অ্যাকসেপ্ট করেছে সেটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল ওই বাকি এক্সটার্নাল ডিভাইসকে তো পাঠাতে হবে, না তো ওই এক্সটার্নাল ডিভাইসটা বারবার ইন্টারাপ্ট পাঠাতে থাকবে। তো এই ডিভাইসটাকে তো বলতে হবে যে হ্যাঁ ইওর ইন্টারাপ্ট হ্যাজ বিন অ্যাকনলেজড। তো সেই কারণে ওই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টটাই হচ্ছে ওই ব্যাপারটা। তো যখন ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট করা হয় S1 আর S0 ভ্যালুটা 1 আর 1 থাকে। ওকে, আচ্ছা, টাইমিং ডায়াগ্রামস এর মধ্যেও এই জিনিসটা তোর কাজে আসবে, যখন টাইমিং ডায়াগ্রামস আঁকবি অফ ভেরিয়াস ইনস্ট্রাকশনস। আচ্ছা, নাও উই আর টকিং অ্যাবাউট পাওয়ার সাপ্লাই এন্ড ক্লক ফ্রিকোয়েন্সি, মানে কি সিগন্যাল যেগুলো উপরে আছে। তো এখানে তোর VCC represents the power supply, that this is connected to a 5-volt power supply. VSS represents ground reference, and clock out যেটা হচ্ছে এটা, clock out is the clock output which can be connected to other devices, যাতে অন্য সব ডিভাইস গুলো তো প্রসেসরের সাথে সিঙ্কে চলে। প্রসেসর, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা যে জিনিসটা আছে এখানে সেটা হচ্ছে X1 আর X2 পিনস। তো X1 and X2 are connected to an oscillator. The oscillator could be a crystal oscillator, it could be an RC or an LR oscillator. ঠিক আছে, এখানে যেই ফ্যাক্টটা আমার ইন্টারেস্টিং সেটা হচ্ছে whatever crystal oscillator you add here,
its frequency will always be halved internally. ঠিক আছে? Or if মানে কি অসিলেটরের কাজ কি? clock frequency generate করা, ফ্রিকোয়েন্সি কেন? ক্লক clock ফ্রিকোয়েন্সি frequency বলতে generate করা। ফ্লিপ ফ্লপস এর মধ্যে ক্লক লাগাসনি, 555 টাইমার দিয়ে ক্লক বানাসনি, প্রত্যেকটা ক্লকের মধ্যে একটা করে অপারেশন হয়। ক্লক ইজ আ পালস, প্রত্যেকটা পালসে একটা করে অপারেশন হয়। আচ্ছা প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা তোর ওই কি বলবো T4 যে স্টেট গুলো দেখিস, ওই প্রত্যেকটা স্টেট একটা করে ক্লক সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট, একটা করে ক্লক পালসের উপরে ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা পালসে একটা একটা করে ইন্ডিভিজুয়াল অপারেশনস হয়। আচ্ছা মানে মেমরি ট্রান্সফার অপারেশনের জন্য কি করতে হবে, অ্যাড্রেস বাসের মধ্যে আমাকে ডেটা রাখতে হবে, দ্যাট উইল বি ডান ইন ওয়ান ক্লক সাইকেল। তারপরে আমাকে রিড সিগন্যাল জেনারেট করতে হবে, দ্যাট উইল বি ডান ইন আনাদার ক্লক সাইকেল। তারপরে আমাকে সেটা পড়তে হবে, পড়ে আমাকে ডেটা বাসে রাখতে হবে, দ্যাট উইল বি ডান ইন দ্য নেক্সট ক্লক সাইকেল। প্রত্যেকটা ক্লক পালসের জন্য একটা করে অপারেশন হয়, and this is what drives the 8085 processor or any processor for that matter. আচ্ছা লাইক বিট, একটা বিটে একটা কাজ হবে সেরকম ব্যাপার। বুঝছি। আচ্ছা, এরপরে কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দি অসিলেটর ইজ ইন্টারনালি ডিভাইডেড বাই 2। ওকে, তুই এখানে যাই অসিলেটর লাগাস না কেন, তার যা ফ্রিকোয়েন্সি হবে 8085 মাইক্রো প্রসেসর তার হাফ ফ্রিকোয়েন্সিতে চলবে। ঠিক আছে, তাহলে এই সামটা সলভ কর। টু রান দ্য মাইক্রো প্রসেসর এট 3 মেগাহার্টজ clock clock cycle, a crystal of frequency how ছয় much? মেগা 6 megahertz must be connected. স্বাভাবিক কথার সাথে ইন্টারনালি হ্যাঁ ডিভাইডেড বাই 2 হয়, লিখে ফেল। এরপরে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা তোর ইসেতে এসেছিল, পরীক্ষাতে এসেছিল, এটা আমাকে বল, এটার অ্যান্সার কি হবে? দাঁড়া হুম, কোথায় দিয়েছিলাম, ও হ্যাঁ পেয়ে গেছি, দাঁড়া আমি লিখি। পাওয়ার সাপ্লাই এন্ড ক্লক ফ্রিকোয়েন্সি। Specify the crystal frequency required to operate for it to operate at 2.2. হ্যাঁ, সেটা তোকে এখন লিখতে হবে, অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি As the frequency অফ দি ক্রিস্টাল is internally divided by 2, therefore the frequency of the crystal to operate 8085 microprocessor at 1.1 megahertz is 1.1 into 2 equal to 2.2 megahertz। এই পুরোটা কিন্তু ওয়ার্ডিং এ লিখতে হবে, এগুলো লিখিস না বলেই তোর মার্কসটা মাঝে মাঝে কাটা যায়। ডিরেক্টলি 2.2 লিখে দিলেও তোকে ফুল মার্কস দেবে না, মেনশন করতে হবে তুই কেন টুয়াইস করছিস, কারণ ইন্টারনালি যেহেতু 2 দিয়ে ভাগ হয় সেখানে তোকে 2 টাইমস বেশি দিতে হবে ক্লক পালসটা, ক্লক পালসে ক্রিস্টাল অ্যাড করতে হবে, সরি। ঠিক আছে, ওকে। এরপর এখন আস্তে আস্তে স্লো হয়ে যাবে স্লাইডস গুলো। আমি নাহলে একটা কাজ করছি, আমি এখন নাহলে তোর ড্রাইভে চলে যাচ্ছি, কারণ নাহলে এখানে স্লো হবে ট্রানজিশন গুলো। এটা কি এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস, জাস্ট একটু দাঁড়া, চেঞ্জ করে নে। হুম, আচ্ছা, তো
এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালস, এখান থেকেই করি। মানে হচ্ছে ও বেসিক্যালি এই কটা সিগন্যালস এর কথা বলছে। এখানে আমি হেডিংটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। এই হেডিংটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস অ্যান্ড ইন্টারাপ্ট সিগন্যালস। তো এখানে বেসিক্যালি ও এই সিগন্যাল আর এই সিগন্যাল গুলোর কথা বলছে, ঠিক আছে, আর এটার কথাও বলছে, ঠিক আছে। সরি, আচ্ছা এইগুলো না, জাস্ট এই দুটো গ্রুপের কথা বলছে, এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস। ওকে, আচ্ছা। এবার এই এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস এর মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে তোর ইন্টারাপ্ট সিগন্যালস, আর আরেকটা হচ্ছে যেগুলো অ্যাডিশনালি 3 পিনস হুইচ আর এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস। আচ্ছা, তো এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস হচ্ছে তিনটে ক্যাটাগরি, রিসেট, হোল্ড আর রেডি। এদের ব্যাপারে আমরা আলাদা করে পরে পড়বো, তার আগে আমরা ইন্টারাপ্ট সিগন্যালস এর ব্যাপারে জেনে নিই। তো দেয়ার আর 5 ইন্টারাপ্ট সিগন্যালস starting from trap to RST 7.5, 6.5, 5.5 and INTR, ঠিক আছে। হুম আচ্ছা, এবার যেটা আমি তোকে বললাম ইন্টারাপ্টের ব্যাপারে এই কথাগুলো বলে দিই, তারপরে আমি সাথে যাচ্ছি। তো ইন্টারাপ্টস কি? ইন্টারাপ্টস আর signals which are used to stop the current operation of a CPU. ওকে, কারেন্টলি সিপিইউ কোনো একটা অপারেশন পারফর্ম করছে, তো অন্য একটা ডিভাইস কিছু কমিউনিকেট করতে চায় বা ওর কোনো ওখানে কোনো ইস্যু হয়েছে, সেটাকে সিপিইউ কে অ্যাড্রেস করতে হবে, তখন এক্সটার্নাল ডিভাইস একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করে। এবার একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করার পরে the CPU has to service that interrupt signal. Service মানে কি? It needs to take some steps in order to resolve that interrupt. এবার সেই স্টেপস গুলো কোথায় লেখা থাকে? দোজ স্টেপস দ্যাট দ্য সিপিইউ নিডস টু পারফর্ম আর রিটেন অ্যাট ভেরিয়াস মেমোরি লোকেশনস। ওকে, তো এইখানে 8085 এর জন্য আমি একটা টেবিল দিয়েছিলাম, যে টেবিলের মধ্যে বলা ছিল বোধহয় ট্র্যাপের, যদি ট্র্যাপ ইন্টারাপ্ট ও রিসিভ করে, তাহলে পরে ইট উইল চেঞ্জ দ্য প্রোগ্রাম কাউন্টার্স ভ্যালু টু 0024। মানে 0024 মেমোরি লোকেশনের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আছে ও সেগুলোকে এক্সিকিউট করতে শুরু করবে। যদি RST 7.5 হয় তাহলে পরে 002C, 5.5 হলে 0034, আর তোর IN না সরি 6.5 হলে 0034। ড্রাইভটা ওপেন কর, হ্যাঁ ড্রাইভেই তো ছিল পিডিএফটাতে। হ্যাঁ, আমি সেখানে যাচ্ছি, আমি জাস্ট এগুলো বলছি, আমি বলিনি, তারপরে আমি যাচ্ছি। তো কি করে বেসিক্যালি ওই অ্যাড্রেস গুলোতে প্রোগ্রাম কাউন্টারকে ইনিশিয়ালাইজ করে দেয়, যাতে ও ওই স্টেপ গুলো নিতে পারে, ঠিক আছে। হুম এবার হুম ধরে নে এমন তো কোনো বাধ্যতামূলক নেই যে সবসময় একটাই ইন্টারাপ্ট সিগন্যাল আসবে মাইক্রোপ্রসেসরের কাছে, মাল্টিপল ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে, রাইট। তো হুম তুই একটা কনভেয়ার বেল্ট সিস্টেম ধরে নে, তো ওই কনভেয়ার বেল্ট সিস্টেমের মধ্যে লেটস সে সাম আনকনসিয়াস এমপ্লয়ি হ্যাজ ফলেন অনটু দি কনভেয়ার বেল্ট অ্যান্ড হি ইজ হেডিং ফর দি ফ্লাইং সেকশন, ঠিক আছে, চিপ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। তো ভালো তখন কথা বল। হ্যাঁ, তো তখন যদি কেউ কোনো অন্য এমপ্লয়ি যদি রাখে, সে তাহলে তোর এমার্জেন্সি বাটনটা পুশ করবে। এমার্জেন্সি বাটন পুশ হুম করলে অল দ্য সিস্টেম শুড কাম টু আ স্ট্যান্ড স্টিল। তো তার মানে হুম কি, এমার্জেন্সি ইন্টারাপ্ট শুড হ্যাভ দি হাইয়েস্ট প্রায়োরিটি ওভার এনি আদার ইন্টারাপ্টস, রাইট। তো সেরকমই এখানে রাইট প্রত্যেকটা ইন্টারাপ্টের একটা করে প্রায়োরিটি আছে, ফ্রম হায়ার টু লোয়ার। আচ্ছা তো যদি মাল্টিপল আচ্ছা ইন্টারাপ্টস আর রিসিভড বাই দ্য মাইক্রোপ্রসেসর, দে উইল বি সার্ভিসড ইন অ্যাকর্ডেন্স টু দেয়ার বেসড অন দ্য প্রায়োরিটি, প্রায়োরিটি। ঠিক আছে। যার হুম প্রায়োরিটি হাই সে হুম আগে, সেটা আগে সার্ভিস হবে কম্পেয়ার টু দি লোয়ার প্রায়োরিটি ইন্টারাপ্টস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটুকু এটুকু মাথায় ঢুকে যাবে। এবার নেক্সট এই কটা জিনিস আমরা করে নিই। এবার এই ইন্টারাপ্টস বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে ওরা আরো ব্রডলি এই হুম জিনিসটা দেখা হয়, বাট কারেন্টলি এদের ব্যাপারে এইটুকু ইনস্ট্রাকশনই যথেষ্ট ফর দ্য টাইম। আচ্ছা, তো সবার প্রথমে দ্য ওইটা কি ফার্স্ট, এক সেমিস্টার? আমাদের তো করিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো INTR, তো INTR is a general purpose interrupt which is this is INTR signal, and INTR is হুম the lowest priority interrupt signal, ঠিক আছে। and it এটা stands, লিখে দিই, না না, এটা পরে লেখা আছে, এটা এটা লেখা আছে, লেখা আছে, লেখা আছে, বা লেখা না চাইলে লিখে রাখতে পারিস। This is the lowest priority interrupt signal. This is the lowest priority interrupt signal. হুম আচ্ছা, and it stands for interrupt request. ওকে, এরপরে আমরা নেক্সট কয়েকটা ইন্টারাপ্ট দেখবো, সেটা হচ্ছে RST interrupts which stands for restart interrupts. এবার কেন রিস্টার্ট আগে ইন্টারাপ্ট? আইএনটি এ। হ্যাঁ, তারপরে INTA আছে। আচ্ছা ঠিক আছে, INTA তে আসি।
তো this is not an interrupt signal, this is basically an acknowledgement signal, সেই কারণে আমি পাশে এখানে একটা আউটপুট দিয়েছি। তো যদি INTR ইন্টারাপ্টটা রিসিভ করার পরে if the 8085 microprocessor is servicing that interrupt, then the INTA signal or the interrupt acknowledgement signal will be set to 0, মানে ও সেই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করেছে, ও সেই ইন্টারাপ্টটাকে সার্ভিস করছে। ঠিক আছে, এইটা শুধু আইএনটিআর ইন্টারাপ্টের জন্য এটা অ্যাকনলেজমেন্ট নাকি এটা যে কোনো হ্যাঁ, ইন্টারাপ্টের জন্য acknowledge? না না না, শুধু INT, দেখ সামনে INT আছে না, আচ্ছা জাস্ট ফর INTR, তাই জন্য আমি পরপর দুটোকে লিখেছি, INTR, ঠিক আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে RST ইন্টারাপ্টস এ। তো এদেরকে রিস্টার্ট ইন্টারাপ্টস বলা হয়। কেন পড়া হয় আমাকে একটু পড়তে হবে, আমার এই জায়গাটা এখনো পড়া হয়নি, তো পড়লে পরে আমি তোকে বলতে পারবো যখন ওই চ্যাপ্টারটা আলাদা করে থাকবে। তো এটার তিনটে ক্যাটাগরি হয়, 7.5, 6.5, 5.5, আর এদেরকে আমি ডিক্রিজিং অর্ডার অফ প্রায়োরিটিতেই লিখেছি। 7.5 এর বেশি প্রায়োরিটি কম্পেয়ার টু 5.5 আর 6.5। ঠিক আছে, এবার দিস আর ভেক্টরড ইন্টারাপ্টস। ভেক্টরড ইন্টারাপ্টস মানে কি? ভেক্টরড ইন্টারাপ্টস মানে যখনই কোনো একটা ইন্টারাপ্ট রিসিভ করা হবে, দ্য সিপিইউ উইল নো যে ওকে মেমোরির কোন লোকেশনের ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, INTR আচ্ছা মানে এখন দেখবি তুই যে টেবিলটার পরে বানিয়েছিস সেই টেবিলের মধ্যে ট্র্যাপ আর RST ইন্টারাপ্টস গুলোই কিন্তু আছে, বিকজ দে না আইএনটিআরটা INTR নেই, কারণ INTR ইজ আ নন ভেক্টরড ইন্টারাপ্ট। তো নন ভেক্টরড ইন্টারাপ্টের জন্য তোর আমাদেরকে আলাদা করে সিপিইউ কে কিছু একটা করতে হয়, সিপিইউ কে ডিসাইড করতে হয় what steps to take. We cannot specify what steps to take if an INTR interrupt is received. ঠিক আছে, এরপরে যাই। তো ভেক্টর ইন্টারাপ্ট যেটা আমি তোকে বললাম, whenever a vectored interrupt is received, the program counter is set to the memory location which contains the interrupt service routine. এটাকে ইন্টারাপ্ট সার্ভিস সাবরুটিনও বলা হয়। আচ্ছা, এরপরে চলে আসি ট্র্যাপ ইন্টারাপ্ট সিগন্যালে। তো ট্র্যাপ ইন্টারাপ্ট সিগন্যাল ইজ আ নন মাস্কেবল ইন্টারাপ্ট। এবার নন মাস্কেবল আর মাস্কেবল এর মানে কি? আচ্ছা, তো নন মাস্কেবল ইন্টারাপ্টকে সরি মাস্কেবল ইন্টারাপ্ট তুই এটা ভাবতে পারিস, ফর এক্সাম্পল তোর কম্পিউটার যদি হ্যাং করে যায় তুই রিস্টার্ট বাটন টিপিস, দিস ইজ আ নন মাস্কেবল ইন্টারাপ্ট। কেন নন মাস্কেবল ইন্টারাপ্ট? কারণ the CPU or the microprocessor cannot do anything to stop that interrupt. ওই রিস্টার্ট বাটনটা টিপলে তোর কম্পিউটারটা সব সময় রিস্টার্ট হবে। ঠিক আছে, it cannot be postponed. Whereas in case of a non-maskable interrupt, the interrupt can be postponed. For example, কম্পিউটার কোনো একটা প্রোগ্রাম হ্যাং করে গেছে, আর তুই কিবোর্ড ধরে নে তোর ওয়ার্ড প্রোগ্রামটা হ্যাং করে গেছে আর তুই কিছু লেখার চেষ্টা করছিস, কিন্তু তুই কিবোর্ড দিয়ে যখন কিছু লিখছিস কোনো লেখা পড়ছে না। কেন লেখা পড়ছে না? বিকজ ইটস আ নন মাস্কেবল ইন্টারাপ্ট, ইটস আ মাস্কেবল ইন্টারাপ্ট, ইট ক্যান বি পোস্টপন্ড। সিপিইউ বলতে পারে কি না আমার কাছে এখন আরো অনেক নেসেসারি প্রায়োরিটি আছে, প্রায়োরিটি ইন্টারাপ্টস আছে, আমি তোমার কিবোর্ডের ইসেকে আমি শুনবো না। দ্যাটস আ মাস্কেবল ইন্টারাপ্ট which can be postponed. Non maskable cannot be postponed, maskable can be postponed. ঠিক আছে, that is such a non maskable interrupt and this interrupt has the highest priority. তো প্রত্যেকটা ইন্টারাপ্ট ও রিসিভ করে, এই পাঁচটা ইন্টারাপ্ট যদি ও রিসিভ করে, ও সবার প্রথমে সার্ভিস করবে হচ্ছে এই ট্র্যাপ ইন্টারাপ্ট। আচ্ছা, এবার এদের প্রায়োরিটি গুলো আমি পরে লিখেছি। তো এই প্রায়োরিটির মধ্যে ট্র্যাপ সবার প্রথমে হ্যাজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, ফলোড বাই RST 7.5, দেন 6.5, দেন 5.5 এন্ড লাস্টলি INTR। ঠিক আছে, দিস আর বি এভরিথিং অ্যাবাউট ইন্টারাপ্ট। আর যখনই কোনো একটা ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করা হয়, ইফ ইটস আ ভেক্টরড ইন্টারাপ্ট, দেন the interrupt service subroutine is run, which is present in fixed memory location. Okay, আচ্ছা, আর ইন্টারাপ্ট সার্ভিস সাবরুটিনের তোর অ্যাক্রোনিম হচ্ছে ISS, আইসিস নয় কিন্তু ISS, ইন্টারাপ্ট সার্ভিস সাবরুটিন। আচ্ছা, ওকে, এই মেমরি লোকেশনস গুলো সেটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি লিখে রেখেছি যাতে বোঝাতে পারি কি কোন মেমরি লোকেশনসে নিয়ে যায়, কোন মেমরি লোকেশনসের ইনস্ট্রাকশন গুলো চালায়। আচ্ছা, এরপর দেখি নেক্সট কি আছে। এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস এর পরে বোধহয় হ্যাঁ
ওইগুলো আছে, ও রিসেট, হোল্ড আর রেডি, হোল্ড ওটা একদম। ওটা করেই শেষ। আচ্ছা, এখন লোড হচ্ছে। আচ্ছা, তো হোয়াট ইজ দিস হোল্ড ইন্টারাপ্ট অর হোল্ড এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল ডাজ? তো এই সিগন্যালটা দরকার পড়ে যেখানে তোর ডিএমএ কন্ট্রোলার রিকোয়েস্ট করে ফর দ্য ইউজ অফ অ্যাড্রেসেস অ্যান্ড ডেটা বাসেস। এবার এটার মানে কি? হোয়াট ইজ দ্য ডিএমএ কন্ট্রোলার অফ এ সাডেন, আমরা যেটা এখানে দিচ্ছি। তো একটা জিনিস মনে করে দেখ, দি হার্ড ডিস্ক ইজ আ স্লোয়ার ডিভাইস কম্পেয়ার টু আ র্যাম। সিপিইউ কে যখনই কোনো ডেটা ফেচ করতে হয়, ইট হ্যাজ টু ফেচ ইট ফ্রম দ্য র্যাম, রাইট? এবার সব ইনস্ট্রাকশন তো র্যামে আমরা রাখতে পারি না, কারণ র্যামের সাইজটা লিমিটেড কম্পেয়ার টু আ হার্ড ডিস্ক। তো সামওয়ান নিডস টু ট্রান্সফার programs from hard disk to the memory. এবার সিপিইউ যদি আমরা লাস্ট ক্লাসে যদি একটু মনে করে দেখি, আমরা কি বলেছিলাম? সিপিইউ ইজ দ্য প্রাইমারি প্লেয়ার ইন দ্য কমিউনিকেশন বিটুইন মেমরি, আইও অ্যান্ড আদার পেরিফেরাল ডিভাইসেস। তো the CPU is the middleman যে facilitate করে the transfer of data from hard disk to memory. কিন্তু একটা জিনিস দেখ, should the CPU be used for such transferring operations? কারণ the CPU is a costly device. It has the power, it has the processing power to calculate much difficult problems. শুধু কপির জন্য যদি আমরা CPU কে ইউজ করি, we are basically underutilizing the CPU. When the CPU could have been employed in doing some other number crunching operations. তো সেই কারণে আমরা আলাদা একটা ছোট্ট সিপিইউ ইউজ করি যেটার নাম হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, ডিরেক্ট মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার। তো এই পার্টিকুলার কন্ট্রোলার ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফারিং অফ ইনফরমেশন ফ্রম পেরিফেরাল ডিভাইসেস টু মেমরি। এবার এই ডেটা ট্রান্সফার করতে গেলে আমার অ্যাড্রেস আর ডেটা বাস দুটোই লাগবে। আমাকে কি করতে হবে? ওই মেমরি লোকেশন করতে হবে, আর তারপরে ডেটা বাসের মধ্যে ডেটাটা রেখে সেই ডেটাটাকে রাইট করতে হবে। এবার একটা জিনিস দেখ, সিপিইউ মে বি at the CPU may be executing some instruction and that instruction may be a memory operation. তো তখন the CPU is reserving the use of address and data buses. এবার ডিএমএ কন্ট্রোলার যদি তোর ডেটা ট্রান্সফার করতে চায় ফ্রম হার্ড ডিস্ক টু মেমরি, তখন ওকে অ্যাড্রেস আর ডেটা বাসেস ইউজ করতে হবে। এবার দিস ইজ নট নেসেসারি যে সিপিইউ যে অ্যাড্রেস লোকেশনের থেকে ডেটা ফেচ করছে সেখানেই ডিএমএ কন্ট্রোলার নিচে ডেটা রাখবে, ডিফারেন্ট লোকেশনসেও রাখতে পারে। আর অ্যাড্রেস বাসের মধ্যে কি দুটো ডিফারেন্ট অ্যাড্রেস থাকতে পারে অ্যাট এ পয়েন্ট অফ টাইম? থাকতে পারে না। তো সেই কারণে সিপিইউ যদি নিজের অ্যাড্রেস ডেটা অ্যাড্রেস বাসের মধ্যে রাখে, ডিএমএও যদি অ্যাট দ্য সেম টাইম অ্যাড্রেস বাসের মধ্যে একটা ডিফারেন্ট অ্যাড্রেস ডেটা রাখতে চায়, দেয়ার উইল বি আ বাস কনফ্লিক্ট। তো সেই কারণে অ্যাজ সিপিইউ ইজ দ্য প্রাইমারি কি বলবো রিজার্ভার ইউজার অফ অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাসেস, সেই কারণে ডিএমএ কন্ট্রোলার হ্যাজ টু রিকোয়েস্ট ফর দি অ্যাক্সেস প্রিভিলেজ টু অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাসেস, and that is done through the hold externally initiated signal. তো যদি এই হোল্ড সিগন্যালটা 1 হয়, তার মানে কি যে ডিএমএ কন্ট্রোলার রিকোয়েস্ট করছে যে ওকে এখন মেমরিটা, ওকে এখন ডেটা ট্রান্সফার অপারেশন করতে হবে, সিপিইউ যাতে নিজের অ্যাক্সেসটা ছাড়ে। ঠিক আছে? তো সিপিইউ কি করবে? কারেন্টলি যদি কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, তাহলে পরে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে নিয়ে তারপরেও বাস অ্যাক্সেসটা ছাড়বে, ডিএমএ নিজের ডেটা ট্রান্সফার অপারেশনটা শেষ করবে, করে হোল্ড ইনপুটটাকে 0 করে দেবে, তারপরে সিপিইউ নিজের অপারেশনটা রিজিউম করবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? বাট লেখার সময় তুই এইটুকুই লিখিস। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে HLDA। তো HLDA স্ট্যান্ডস ফর হোল্ড অ্যাকনলেজমেন্ট। সিপিইউ যে ওই হোল্ড সিগন্যালটা রিসিভ করেছে সেটা তো ডিএমএ কন্ট্রোলারকে ওকে জানাতে হবে, তাই না? তো সেই জানানোর কাজটা হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিয়ে করে। ওকে, এরপরে চলে আসি রেডি। এবার লেটস সে দি সিপিইউ needs to access some data from memory, okay, but the data is not presently available in memory, it is there in the hard disk. So the data needs to be copied from the hard disk to memory.
যেই টাইমটা লাগবে ফর কপিং দ্য ডেটা, সেই টাইমটা নিশ্চয়ই সিপিইউ ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারবে না। তো সিপিইউ নিডস না তো সিপিইউ কে যদি নিডস না ওয়েট করতে হয়, আবার 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 একটু কেটে গেছিল। হ্যাঁ, তো মেমোরিতে ডেটাটা প্রেজেন্টলি নেই, বাট সিপিইউ সেই ডেটাটা দরকার। তো ডেটাটা তাহলে কি করতে হবে, হার্ড ডিস্ক থেকে মেমোরিতে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফারটা নিশ্চয়ই ইনস্ট্যান্টে হয় না, ইট রিকোয়ার্স সাম টাইম। তো যতক্ষণ ট্রান্সফারটা হচ্ছে ততক্ষণ সিপিইউ কে কি করতে হবে, ওয়েট করতে হবে বিফোর এক্সিকিউটিং দ্যাট ইনস্ট্রাকশন। তো এবার এই রেডি সিগন্যাল দিয়ে মাইক্রোপ্রসেসরটাকে ডিলে করা যায়, রিড or রাইট সাইকেলস ডিলে করা যায় until a slow responding peripheral is ready to send or accept data. ওকে, আচ্ছা। তো এই সিগন্যালটা যখন লো হয় তখন মাইক্রোপ্রসেসর ইন্টিগ্রাল নাম্বার অফ ক্লক সাইকেলস ওয়েট করে। মানে কি, একটা ক্লক সাইকেল, দুটো ক্লক সাইকেল, তিনটে, এতগুলো ওয়েট কাজটা ছিল সেটা এখনো হচ্ছে। হয়নি বা রেডি না হ্যাঁ, হচ্ছে। তো যখন ওর কাজটা শেষ হয়ে যায় তখন রেডি সিগন্যালটা 1 হয়, আর 1 হওয়ার পরে ও নিজের কাজটা রিজিউম করে। ব্যাপারটা বুঝেছিস? তো যখনই মাইক্রোপ্রসেসরকে যদি হার্ড ডিস্কের মধ্যে কিছু লিখতে হয়, তাহলে তখন মাইক্রোপ্রসেসরকে রাইট অপারেশনটা করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, such that the write operation is successful. তো এই ওয়েট করার জন্য এই রেডি সিগন্যালটা 0 হয়ে যায়, মানে এক্সটার্নাল ডিভাইস 0 করে, such that the microprocessor waits. ব্যাপারটা বুঝেছিস? তো এরপরও আরো কিছু সিগন্যালস আছে যেগুলো এখন কভার করা হয়নি, ওটা নেক্সট ক্লাসে কভার করব। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই। ঠিক আছে, হ্যাঁ, 1 মিনিট, আমি এটা রেকর্ডিংটা বন্ধ